আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, প্রচুর মানুষজন সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে কিন্তু আমরা আমাদের স্থির তরিতে 2 নাম্বার ক্লাসে চলে আসছি আবারও। তো বলো, ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা? আফিফ, আনফরচুনেটলি হয়তো কোনো সফটওয়্যার গ্লিচ ছিল, সেই কারণে হয়তো তোমার খাতাটা মার্কিং ওরকম চলে আসছে আর কি। প্যারা নিও না। শোনো ইসমতারা, চার্জ বলতে আমি ধনাত্মক চার্জকে বুঝাইছি। হ্যাঁ, আমি যে ওই যে ছোট ছোট চার্জ রাখতেছিলাম, আমি কি একবারও নেগেটিভ সাইন দিছি না? কিছু না বললে আমরা পজিটিভ জিনিস চিন্তা করি সবসময়, তাই না? কাজেই আমি যে চার্জের প্রবাহ দেখাইছি, চার্জ বলতে আমরা ধনাত্মক চার্জের প্রবাহকে বুঝাইছি। ঠিক আছে আপু? ভাই আগের ক্লাসটা করিনি। আগের ক্লাসটা করতে পারলে ভালো, না করলে যে অনেক ক্ষতি হবে, করে রাখো। হ্যাঁ, অনেক ক্ষতি হবে তা না, কারণ এগুলা 9-10-এও পড়ছো। হ্যাঁ, এই চ্যাপ্টার তোমাদের কাছে কিরকম মনে হয় আমি জানি না। অনেক স্টুডেন্ট বলে ভাই এই চ্যাপ্টার কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় এই চ্যাপ্টার খুব সোজা। বইতে কঠিন করে লেখা, কিন্তু এই চ্যাপ্টার সোজা। এই চ্যাপ্টারের অঙ্ক সোজা, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ তে 9 পাইছো প্রান্ত, আর এক এক কম কই গেছে? 10-এ 10। না, যা বলছে 10-এ 10। বোরিং মোস্তাফিজের পড়াশোনা জিনিসটাই বোরিং, এখন চ্যাপ্টারে বোরিং বলে লাভ আছে? আচ্ছা, শিমু বলছে কুলম্বের ভেক্টর রূপ। কুলম্বের ভেক্টর রূপ আমি জানি, প্যারালালটিক্স বইতে পড়ে কনফিউজড হয়ে গেছে তোমরা। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এইটা আলাদা করে টপিক হিসেবে পড়ার কোনো দরকার নাই। আমাকে আমার উপর ভরসা রাখো, আমি সকল টাইপের অঙ্ক করাবো, সকল কোশ্চেন সলভ সলভ করাবো, এবং সলভ করার পর তুমি দেখবা কুলম্ব সূত্রে ভেক্টর বই কি হিজিবিজি R12 আর R21 লিখছে, ওগুলার কোনো কাজ নাই, ওগুলার কোনো কাজ নাই, ফিউচারেও কোনো কাজ নাই। কিভাবে ফিজিক্স পড়বা ভাইয়া? ফিজিক্স তোমার মোট পড়ার টাইমে 40% টাইম ফিজিক্স রাখতে হবে, তাছাড়া ফিজিক্স তোমার সাথে তোমাকে ডিভোর্স দিবে। ঠিক আছে? আর যদি তুমি পড়ার টাইমের সাউন্ড নাই কয় কি? এই সাউন্ড আছে তো। সৌমেন, কি কোশ্চেন করছো ভাইয়া? এডমিশনে ভালো করলাম কিভাবে জানতে হলে যুক্ত হও উদ্ভাসে সকল করছে। একজন জিজ্ঞেস করছে এডমিশনে কিভাবে ভালো করলেন। ফার্স্ট HWটা করতে পারিনি, করায় দিব, সমস্যা নাই। প্রপারলি চ্যাপ্টার কিভাবে পড়বা? আমি কিচ্ছু লাগবে না, তুমি আমার স্লাইড দেখো, আমার ক্লাস দেখো, এরপরে প্যারালাল টেক্সট থেকে সিকিউ এমসিকিউ সলভ করবা। যদি একটা সিকিউ এমসিকিউ তো আটকা আমার বইলো, আর সিকিউ এমসিকিউ যদি পারো, জ্ঞান অনুধাবন তো ভাইয়া স্লাইডে রাখছি, সবই পড়া হয়ে যাচ্ছে, তাহলে বাকি আছে কি? এডমিশনের কোশ্চেনও দেখাই দিচ্ছে, আর কিছু বাকি আছে বলো? যেই সব জায়গায় কিছু কিছু জায়গায়, হ্যাঁ, যখন আর কি ভাই আমি ম্যাথ পারি না, প্র্যাকটিস ছাড়া উপায় নাই। যা পড়ছি সব ভুলে গেছি, সমস্যা নাই। আফরা করতে পারো যদি হাতে সময় থাকে। আফি, প্যারা নিও না, কালকেরটা 10 পাবা। HW দেয় না, FB নাই, কোনো সমস্যা নাই। আসো আমরা পড়ি, শুরু করি। হ্যাঁ, আড্ডা দিছি অনেক। এই যে প্রথম কোশ্চেন চলে আসছে। আর দূরত্বে রাখা সমান মাত্রা দুটি চার্জ একে অপরকে এফ বল প্রয়োগ করে। চার্জের মান যখন অর্ধেক হয়, তাদের মধ্যে দূরত্ব যখন দ্বিগুণ করা হয়, তাহলে প্রতিটি চার্জের উপর ক্রিয়াশীল নতুন বল কত? তাহলে দেখো, এই মনে করো আমাদের একটা চার্জ, এই চার্জটাকে আমরা বললাম Q1 চার্জ, আর এই মনে করো আমাদের আরেকটা চার্জ, এই চার্জটাকে আমরা বললাম Q2 চার্জ। এই দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে D। তাহলে এদের মধ্যে বলটা কত? C × Q1 Q2/D²। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বল। কিন্তু একটু পরে আমি কি করছি, একটু পরে আমি করলাম কি, আমি চার্জের মান অর্ধেক করছি। এখন এই লাইনটি ইম্পর্টেন্ট, যখন তোমাকে বলবে যে চার্জের মান অর্ধেক করাইছে, তোমাকে এখানে বলছে যে Q1 কে অর্ধেক করছে না Q2 কে অর্ধেক করছে, বলে নাই। সো যখন তোমাকে বলবে যে চার্জের মান অর্ধেক করছে, মানে দুইটা চার্জের মানই অর্ধেক করছে। তাহলে দেখো, চার্জের মান অর্ধেক করা মানে Q1 হয়ে গেছে Q1/2, Q2 হয়ে গেছে Q2/2, আর তাদের মধ্যে যে দূরত্বটা, দূরত্ব কি করছে? দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আগে ছিল D, এখন হয়ে গেছে বলতো কত? 2D। তাহলে দেখো, এ হচ্ছে একটা চার্জ, এটা হচ্ছে Q1/2, এ হচ্ছে আরেকটা চার্জ, এটা হচ্ছে Q2/2। তাদের মধ্যে দূরত্বটা এখন কত হয়ে গেছে? 2D হয়ে গেছে। তাহলে এখন কোশ্চেন করা হয়েছে যে তাহলে প্রতিটি চার্জের উপর ক্রিয়াশীল নতুন বল কত? আমরা তো দেখছি যে প্রাথমিক অবস্থায় তাদের মধ্যে যে বলটা কাজ করতেছিল সেটাকে বলা হচ্ছে F। তাহলে নতুন যে বলটা সেটাকে আমরা ধরে নিলাম F নিউ। তাহলে F নিউটা কত? এখান থেকে বের করতে পারবো। তাহলে F নিউটা কত দেখো, C ইন্টু দুইটা চার্জ, একটা হচ্ছে Q1/2 আর একটা হচ্ছে Q2/2।
ডিভাইডেড বাই 2d হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করো, সি ইন্টু Q1 Q2 বাই 4, 2d কে স্কোয়ার করলে পাবা 4d স্কোয়ার। আর একটু ক্যালকুলেশন করো, সি Q1 Q2 বাই ডি স্কোয়ার, ক্যালকুলেশন করলে এখানে তুমি পেয়ে যাবা 1/16। কিভাবে 1/16 পাইলাম ভাই? দেখো কেমনে 1/16 পাইছি। এইখানে আছে একটা 4, এখানে আছে আর একটা 4, সো দুইটা 4 গুণ হয়ে 1/16 হয়ে গেছে। তাহলে এইখানে বলো তো এই যে ভ্যালুটা, এইটা কার ভ্যালু? এটা কি প্রাথমিক অবস্থায় ফোর্সের ভ্যালু। প্রাথমিক অবস্থায় ফোর্স ছিল এইটা এফ, কাজে এইটাকে আমরা এফ বলতে পারি, এফ। আর তার সাথে কত গুণ আছে? 1/16। তাহলে আমাদের নতুন ফোর্স এফ নিউটা কত আসতেছে? এটা আসতেছে এফ ইন্টু 1/16। তাহলে এফ নিউ আসতেছে এফ ইন্টু 1/16 মানে f/16। ওকে, এখন আমরা এইটা একটু দেখি। এটা খুব সুন্দর কোশ্চেন, সিকে রুয়েট 22-23 সালে আসছিল। তো কোশ্চেনে কি বলছে একটু দেখো। কোশ্চেনে বলছে যে দুটা বিন্দু চার্জের মধ্যে এত বল কাজ করতেছে যারা 3 মিটার দূরত্ব অবস্থিত। তাহলে এই মনে করো একটা চার্জ Q1, এই মনে করো আরেকটা চার্জ, এই হচ্ছে Q2। তাদের ইন বিটুইন যে ডিস্টেন্স বা মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে d সমান সমান 3 মিটার। তাহলে এদের মধ্যে ফোর্স কত কাজ করার কথা? সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখন কোশ্চেনে বলেই দিছে যে এদের মধ্যে ফোর্স কাজ করতেছে এত 0.075 নিউটন। তাহলে এফ এর মান হচ্ছে 0.075, তাহলে এফ হচ্ছে 0.075। সি এর মান কত? তোমরা সবাই জানো যে সি এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ নাকি? তাহলে সি এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹। Q1 Q2 কত জানো? Q1 Q2 কিন্তু জানো না, তো বসাইলাম না। কিন্তু Q1 Q2 না জানলেও তুমি কিন্তু ডি এর ভ্যালু জানো। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 3 এর উপর স্কোয়ার হবে। এখন ঝামেলা লাগাচ্ছে কে? এই Q1 Q2 টা ঝামেলা লাগাচ্ছে, এদের একটার মানও আমার জানা নাই। এখন কোশ্চেনে কিন্তু পরের লাইনটা তুমি এখনো পড়ো নাই। পরের লাইনটা বলছে চার্জ দুটির সর্বমোট চার্জের মান 20 মাইক্রোকুলম। মানে কি? মানে হচ্ছে দুইটা চার্জের মানের যোগফল হচ্ছে 20 মাইক্রোকুলম। তাহলে দুইটা চার্জ কত কত? একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। তাহলে দুইটাকে যোগ করলে কত পাবো? 20 মাইক্রোকুলম। এখন মাথায় রাখবা ভাইয়া যে 1 মাইক্রো সমান সমান হচ্ছে 10⁻⁻6। 1 মাইক্রো সমান সমান কত? 10⁻⁻6। তাইলে বলো তো ভাইয়া, এইখানে মাইক্রো কুলম্বকে যদি আমি কুলম্বে কনভার্ট করি কত আসে? 1 মাইক্রো হচ্ছে 10⁻⁻6। তাহলে এখানে বসায় দিলে পাবা 2 ইন্টু 10⁻⁻5 কুলম্ব। তাহলে এই চলে আসতেছে আমাদের মোট চার্জ, অর্থাৎ Q1 প্লাস Q2 চলে আসতেছে 2 ইন্টু 10⁻⁵। এখন তুমি একটু বুদ্ধি খাটাও। তুমি এখানে Q1 Q2 এর মান জানো না, কিন্তু আমি একটা ট্রিক্স খাটাবো। ম্যাথে তোমরা এই ট্রিক্স অনেক খাটাও। সেটা হচ্ছে Q2 কে তাহলে আমরা কি লিখতে পারি বলতো? এটা যদি Q1 প্লাস Q2 হয়, এটা যদি Q1 প্লাস Q2 হয়, জাস্ট Q2 কে আমরা কি লিখতে পারি? Q2 কে আমরা এই জিনিসটা বিয়োগ Q1 লিখতে পারি। তাহলে Q2 সমান লিখতে পারি 2 ইন্টু 10⁻⁵ মাইনাস Q1। তাহলে বলো Q2 কে আমরা এটা লিখতে পারি কি পারি না? অবভিয়াসলি পারি, এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। তাহলে Q2 এর ভ্যালু এখন আমি বসাবো 2 ইন্টু 10⁻⁵ মাইনাস Q1। তাহলে দেখো Q2 Q1 তো বসাইলাম, Q1 এর জায়গায় Q2 তাহলে কত বসাবো? Q2 বসাবো 2 ইন্টু 10⁻⁵ মাইনাস Q1। তাহলে এখন তুমি আমাকে বলো তো, এখন এখানে একটা সমীকরণ তৈরি হয়ে গেছে, এবং এই সমীকরণে অজানা রাশি কোনটা বলতো? চলক কোনটা? চলক হচ্ছে এই Q1, চলক হচ্ছে এই Q1, চলক হচ্ছে এই Q1। সো আমাদের টার্গেট এখন কি বের করা? এই Q1 টা বের করা। তাহলে ভাই Q1 টা কেমনে বের করব? কি ঝামেলার মধ্যে পড়লাম? বিলিভ মি, কোনো ঝামেলাই না। তুমি এখানে সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ করো। এক কাজ করো, আর গুণন করে দাও 0.075 ইন্টু 3 স্কোয়ার সমান সমান ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 ইন্টু 2 ইন্টু 10⁻⁵ মাইনাস Q1। ঠিক আছে, তাহলে বাম পক্ষ কত আসে? ক্যালকুলেটর 0.05 ইন্টু 3 স্কোয়ার, কত আসলে এটা? 0.675 ইজ ইকাল টু 9 ইন্টু 10⁹। এইখানে এক কাজ করো, Q1 টাকে ভিতরে পাচার করে দাও। এই যে কি করব ভাইয়া, এই যে Q1 যেটা দেখতে পাচ্ছ, এই যে Q1 যেটা দেখতে পাচ্ছ, এটাকে ভিতরে গুণ করে দাও। তাহলে Q1 কে 2 ইন্টু 10⁻⁵ দিয়ে গুণ করলে কত আসে? 2 ইন্টু 10⁻⁵ Q1 মাইনাস, এইবার Q1 কে তুমি গুণ করবা এই Q1 দিয়ে। তাহলে Q1 ইন্টু মাইনাস Q1 আসবে মাইনাস Q1 স্কোয়ার। তাহলে আমি সিম্পলি কি করলাম? এই Q1 কে ভিতরে নিয়ে গেলাম, ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম। ঠিক আছে, Q1 কে কি করলাম? ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম, তাই তো? তাহলে এখন দেখো
এখন কি করবা ভাইয়া, এখন একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করো, এক কাজ করো, এই পাশে 9 × 10⁻৯ আছে নাকি, এটা দেখতে একটু খারাপ লাগতেছে না? 9 × 10⁻৯ কে বাম পাশে নিয়ে আসো, কত হয় দেখো, 0.675 ডিভাইডেড বাই 9 × 10⁻৯ ইজ ইকাল টু, এই পাশে কত আছে, এই পাশে আছে 2 × 10⁻5 Q1 মাইনাস Q1 স্কোয়ার। তাইলে দেখো তো এটা দেখতে একটা কেমন কেমন লাগতেছে, একটা দ্বিঘাত সমীকরণের মতো লাগতেছে। সো এখন তোমাকে এটাকে কিসে নিতে হবে, দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে নিতে হবে। যদি দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে নিতে যাও কি করতে হবে, সুন্দর করে সাজাইতে হবে। দেখো তাইলে দেখো কি লেখা যায়, এই বাম পাশটাকে কি লিখতে পারো, একটু সুন্দর করে সাজায় লিখি না, ঠিক না? লিখতে দোষ কি? বাম পাশে আসতেছে 7.5 ইন্টু 10⁻11, ডান পাশে আসতেছে 2 × 10⁻5 Q1 মাইনাস Q1 স্কোয়ার। বলছিলাম এটাকে সাজায় গুছায় লিখো, এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো লাগতেছে, যেটা চলক হচ্ছে Q1, Q1 এর মাথায় স্কোয়ার আছে। তাহলে এক কাজ করো, এই ডান পাশে যা আছে এগুলাকে একবারে বাম পাশে নিয়ে আসো, যদি আনো কি আসবে, Q1 স্কোয়ার মাইনাস 2 × 10⁻5 Q1 প্লাস 7.5 ইন্টু 10⁻11 ইজ ইকুয়াল টু 0। তাইলে দেখো এখন এটা একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে চলে আসছে, যে এই দ্বিঘাত সমীকরণে এই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণ। তাইলে বলে এই দ্বিঘাত সমীকরণের সমাধান কেমনে করতে তোমরা শিখছো না? কি করবা, ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরের ইকুয়েশন মুডে যাবা। ইকুয়েশন মুডে গেলে সেখানে তোমরা এরকম একটা ফরম্যাট দেখতে পাবা, ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। সো এটাই কিন্তু দ্বিঘাত সমীকরণ সমাধানের ফরম্যাট, তোমরা সেই ছোট্টবেলা থেকে জানা, আমার নতুন করে বলার কিছু নেই। অর্ঘ ভাই, অন্তর ভাই, হাসান ভাই তোমাদের পড়ায়, সো অঙ্ক নিয়ে তোমরা আটকানোর কিছু নাই, ঠিক আছে? তাহলে দেখো ax² প্লাস bx প্লাস c এই ফরম্যাটে চলে যাইতে পারো। সেখানে তুমি যদি a এর মানটা কত বসাবা, a এর মানটা হবে Q1 স্কোয়ারের সহগ। সো a এর মানটা তুমি বসাবা হচ্ছে 1, a হচ্ছে Q1 স্কোয়ারের সহগ। b এর মানটা কত বসাবা, b হবে Q1 এর সহগ, Q1 এর সহগ কত, মাইনাস 2 × 10⁻⁵। তাহলে এটা হবে মাইনাস 2 × 10⁻⁵। c কত, যে একা একা থাকে সেই c কত এখানে, 7.5 × 10⁻11, 7.5 × 10⁻11। তাইলে তুমি যদি এটাকে দ্বিঘাত সমীকরণে বসাও, তুমি কিন্তু এখান থেকে Q1 পেয়ে যাবা। তাহলে তোমরা আমাকে একটু বলো Q1টা কত আসে। ইলামনি, ইসাক স্যারের বইয়ে যত ম্যাথ আছে অথবা প্যারালাল টেক্সটে যত ম্যাথ আছে যেগুলো তোমাদের জন্য দরকার, অলরেডি কিন্তু আমি স্লাইডে বের করে রাখছি। সিফাত, এখানে Q1 মাইনাস Q2 কনসিডার করার দরকার নাই, কারণ এখানে দেখো চার্জের মান প্লাস নাকি মাইনাস তুমি কিন্তু জানো না। সো যেহেতু তোমাকে বলছে চার্জের মোট মান হচ্ছে এত, তুমি সিম্পলি Q1 প্লাস Q2 বের করবা, ঠিক আছে? হইতে পারে সমীকরণটা এমন চলে আসলো যে একটার মান পজিটিভ আর একটার মান নেগেটিভ, তখন তুমি বলতে পারবে যে না একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট ধরার সময় তুমি Q1 প্লাস Q2 সমান 20 মাইক্রোকুলম এটাই ধরবা, ঠিক আছে সিফাত ভাইয়া? শোনো, এত কনফিউশন দরকার না, আমি যা পড়াই তাও যদি পড়ে এনাফ, আমি যা পড়াই তাও যদি পড়ে এনাফ, যা করায় দেই যা পড়াই তাও যদি পড়ে এনাফ। এই যে আগের ম্যাথে কেন Q/2 হলো, সুন্দর। এখন আপু বলো তো কিউ কি, কিউ এর যে কোনো মান হইতে পারে, এখন কিউ এর মান যদি 2 হয় Q/2 কত হবে, 1। এখন তুমি মনে হয় আপু একটু ভুল বুঝছো আমাকে, সেটা হচ্ছে চার্জের মান ভগ্নাংশ হইতে পারে না, এটার কথা আমি বলি নাই। আমি বলছি চার্জের মান ইলেকট্রনের মানের ভগ্নাংশ গুণিতক হইতে পারে না, দ্যাট ইজ চার্জের মান এরকম হইতে পারবে না 6.5 এটা হইতে পারবে না, কিন্তু চার্জের মান কিন্তু 0.5 কুলম হইতে পারে। এটা হবে কি হবে না তোমাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেখতে হবে। চার্জের মান কিন্তু এইটা হইতে পারে 0.5 কুলম, চার্জের মান এইটা হইতে পারবে না 0.5 ইন্টু ই, এইটা হইতে পারবে না, ঠিক আছে? এটা মনে ভুলে গেছো হয়তো। এই যে দেখো এইটা হইতে পারবে না, কিন্তু এটা কিন্তু হইতে পারে মোস্ট প্রবাবলি, কারণ কি তুমি যদি এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেখো, দেখবা পূর্ণ সংখ্যা আসবে। আই গেস কনফিউশন ক্লিয়ার। কে করছিল কোশ্চেনটা? নোভা, বুঝতে পারছো আপু? নোভা, নোভা, আচ্ছা সবাই আনসার দিয়ে ফেলছো মাশাল্লাহ। আনসারে যেটা আসছে আর কি তোমাদের এন্ড থেকে, সেটা হচ্ছে Q1 তোমরা ক্যালকুলেশন করে বের করছো 1.5 ইন্টু 10⁻⁵ কুলম। তাহলে বলতে Q2 কত আসবে, এই যে এই ইকুয়েশন থেকে Q2 পেয়ে যাবা। Q2 হচ্ছে 2 ইন্টু 10⁻⁵ মাইনাস Q1 1.5 ইন্টু 10⁻⁵ কুলম। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি 5 ইন্টু 10⁻�6 কুলম। তোমরা অনেকেই দুইটাই আনসার দিয়ে দিছো। তাহলে দেখো Q1 হচ্ছে এইটা, আর Q2 কোনটা, Q2 হচ্ছে এইটা।
এখন ঝামেলা হলো কোশ্চেনে আনসার দেওয়া আছে মাইক্রোকুলম্ব ইউনিট। এখন উপায় খুব সহজ ভাইয়া। উপায়টা হচ্ছে তুমি এটাকে মাইক্রোকুলম্বে নিয়ে যাবা। সো যখনই আমরা দেখছি মাইক্রোকুলম্ব থাকলে 10⁻⁻6 দিয়ে গুণ দিয়ে কুলম্বে আনতে হয়, তাহলে এখন আছে কুলম্বে, নিতে হবে কিসে? মাইক্রোকুলম্বে। তাহলে এখন কি করতে হবে? উল্টাটা করতে হবে। কত দিয়ে গুণ দিতে হবে? 10⁻6 দিয়ে গুণ দিতে হবে। তাহলে তুমি এক কাজ করো, এই ভ্যালুটাকে 10⁻6 দিয়ে গুণ দাও, গুণ দিলে তুমি পাবা মাইক্রোকুলম্বে 15 মাইক্রোকুলম্ব। আবার এই ভ্যালুটাকেও তুমি 10⁻6 দিয়ে গুণ দাও, গুণ দিলে তুমি পাবা 5 মাইক্রোকুলম্ব। ঠিক আছে, সো উল্টাটা করলাম। হ্যাঁ, তাহলে আনসার কত? আনসার হচ্ছে এ। অনেকে শুরু থেকে বলতেছো এ এ এ এ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আনিকা, হবে, কোনো সমস্যা নেই। এমসিকিউ তে তুমি যেমনে খুশি আনসার বের করো, কারণ আল্লাহ ছাড়া তুমি ছাড়া কেউ তোমারে দেখতেছে না। ওকে, তাহলে আসো আজকে আমাদের নতুন টপিক তড়িৎ ক্ষেত্র। আসো, তড়িৎ ক্ষেত্র খুব সহজ, খুবই সহজ। দেখো, তড়িৎ ক্ষেত্র এই মনে করো একটা বড় চার্জ, ঠিক আছে? সো বড় চার্জ, এটা একটা বড় চার্জ। বড় চার্জ বলতে আমি বুঝাচ্ছি এটা বড় মানের চার্জ। এখন এই বড় মানের চার্জটা কি করে? বড় মানের চার্জ গুলা অনেকটা এলাকার বড় মাস্তানের মতো। এরা কি এলাকার বড় মাস্তানের মতো? মনে করো এখন দেখো যে এই চাঁদাবাজি যে হয়, চাঁদাবাজি কিভাবে হয় জানো? এলাকায় একজন বড় মাস্তান থাকে, তাকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়, সেই আর কি চাঁদাবাজির লিডার। এখন কোন একটা এলাকায় বড় মাস্তানের উপস্থিতিতে যখন অন্য এলাকা থেকে ছোট মাস্তানরা চলে আসে, তখন কি হয় জানো? ছোট মাস্তানরা চেষ্টা করে যে ওই এলাকায় প্রভাব বিস্তার করার জন্য, বাট পারে না। কারণ ওই এলাকায় একজন বড় মাস্তান আছে, গডফাদার বড় মাস্তান আছে। বড় মাস্তান কি করে? বাইরের এলাকা থেকে যেসব ছোট মাস্তান আসছে ওগুলারে তাড়ায় দেয়, ওগুলারে দূরে সরায় দেয়, ওগুলারে কি করে? দূরে সরায় দেয়। তাইলে ঠিক একইভাবে স্থির তড়িতের ক্ষেত্র বড় মাস্তান হচ্ছে এরকম বড় চার্জ। বড় মাস্তান হচ্ছে বড় চার্জ। বড় চার্জ বলতে আমি বোঝাচ্ছি মানের দিক থেকে, মান বড়। বড় চার্জ মানে কিন্তু এই না যেটা ফিজিক্যালি বড়, এটার মান বড়, চার্জের মানটা বড়। তাইলে চার্জের মান বড় হয় এতে কি উপকার হয়? মনে করো এটা চার্জের মান হচ্ছে প্লাস কিউ, তাইলে এটা হচ্ছে বড় মাস্তান। তো বড় মাস্তানের আশেপাশে কিছু ছোট মাস্তান আসবে, মানে বড় চার্জের আশেপাশে কিছু ছোট চার্জ আমি রাখলাম। এইখানে মনে করো একটা চার্জ দিলাম Q1, এখানে মনে করো আরেকটা চার্জ দিলাম, এটা মনে করো Q2, এখানে মনে করো আরেকটা চার্জ দিলাম, এটা মনে করো Q3, এটাকে মনে করো, এখানে মনে করো আরেকটা চার্জ দিলাম, এটার নাম দিলাম Q4। এখন তুমি একটু বুদ্ধি খাটায় বলো তো, এই ছোট ছোট মাস্তানরা যখন বড় মাস্তানের কাছে আসলো, বড় মাস্তান কি বসে থাকবে? না, কি করবে? বল প্রয়োগ করবে। ঠিক একইভাবে যে ঘটনাটা ঘটতে দেখা যায় সেটা হচ্ছে এই যে বড় চার্জ, এই বড় চার্জটা এই ছোট্ট Q1 চার্জকে কি করে? একটা বল প্রয়োগ করে এই দিকে, বলটাকে ধরলাম F1। আবার সে এই Q2 চার্জটাকে কি করে? বল প্রয়োগ করে এই দিকে F2। আবার সেই Q3 চার্জটাকে কি করে বলতো? বল প্রয়োগ করে এই দিকে F3। আবার সে এই Q4 চার্জটাকে কি করে বলতো? বল প্রয়োগ করে এই দিকে F4। অর্থাৎ যেই আসতেছে ওর সামনে বড় চার্জটা কি করতেছে? বল প্রয়োগ করতেছে। এখন তুমি বলতে পারো ভাই ছোট চার্জগুলো তো বড় চার্জকে বল প্রয়োগ করবে। তোমার কথা সত্য, এই Q4 চার্জ ওকে বল প্রয়োগ করবে, Q3 ও করবে, Q2 ও করবে, Q1 ও করবে। কিন্তু আমাকে বলো, একটা বড় মানের চার্জ মানে এলাকার বড় মাস্তান, ওই বড় মাস্তানকে আশেপাশের এলাকা থেকে ছোট মাস্তানরা এসে যদি টোকা দেয় বা মারপিট করতে চায়, মারপিটে পারবে? প্রভাব বিস্তার করে পারবে? পারবে না। বড় মাস্তানটাই কিন্তু দিন শেষে ওই এলাকায় বিজয়ী, সেই ওই এলাকার সর্দার নাকি, কারণ তার চার্জটা, তার প্রভাবটা বেশি, তার শক্তিটা বেশি। ঠিক একইভাবে এই যে বড় মাস্তান, এখানে হচ্ছে বড় চার্জ, এই বড় চার্জের প্রভাব কিন্তু বেশি, তার চার্জের মানটা বড়। কাজে এই ছোট ছোট মাস্তানরা এই বড় চার্জকে বল প্রয়োগ করার চেষ্টা করবে, বাট খুব বেশি সুবিধা করতে পারবে না। কারণ কি? এই ছোট চার্জগুলার ভ্যালুও কম, ছোট ছোট চার্জের ভ্যালু কম, কাজেই এরা খুব বেশি বল প্রয়োগ করে এই বড় চার্জের উপর খুব বেশি সুবিধা করতে পারবে না, বড় চার্জের কিছুই হবে না। বাট বড় চার্জটা কিন্তু এদের উপর বল প্রয়োগ করতে পারবে, ভালো অ্যামাউন্টে ফোর্স দিতে পারবে এবং এদের উপর প্রভাব বিস্তার করবে। সো এই এলাকাটা কিন্তু বড় চার্জের, এই এলাকাটা কিন্তু বড় চার্জের। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি যে এইখানে একটা স্পেশাল এলাকা তৈরি হয়েছে, যে এলাকাটা উপর কে প্রভাব বিস্তার করতেছে? এই বড় চার্জটা প্রভাব বিস্তার করতেছে। কি টাইপের প্রভাব বিস্তার করতেছে? যখনই আমি এই এলাকায় কোনো ছোট ছোট চার্জ জানতেছি, তখনই সে কি করতেছে? এই ছোট ছোট চার্জ গুলাকে বল প্রয়োগ করতেছে। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা অঞ্চল তৈরি হয়েছে। এইখানে কি তৈরি হয়েছে? একটা অঞ্চল তৈরি হয়েছে। এই অঞ্চলের বৈশিষ্ট্য কি? এই অঞ্চলের বৈশিষ্ট্য কি? এই অঞ্চলটা হচ্ছে বড় চার্জের আশেপাশ জুড়ে অবস্থান করতেছে। বড় চার্জের আশেপাশে এখানে একটা অঞ্চল তৈরি হয়েছে। তাহলে সবাই একটু খাতায় লেখো, বড় চার্জ এর আশেপাশে একটা অঞ্চল তৈরি হয়েছে। বড় চার্জের
আশেপাশের অঞ্চল জুড়ে অন্যান্য ক্ষুদ্র চার্জের উপর এরা কি করতেছে বলতো, প্রভাব বিস্তার করতেছে। অন্যান্য ক্ষুদ্র চার্জের উপর প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করে মানে হচ্ছে বল প্রয়োগ করে। তাইলে এই যে অঞ্চলটা, এই যে মনে করো এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলের আশেপাশে তুমি যখনই একটা চার্জ রাখবা সে বল অনুভব করবে। মনে করো তুমি যদি এই যে এইখানেও একটা চার্জ রাখো, এইখানেও যদি একটা চার্জ রাখো, এটার নাম দিলে মনে করো Q5, কোনো কথা নাই, কোনো কথা হবে না, ডিরেক্টলি এটার উপর একটা বল প্রয়োগ করবে। তো যেই আসবে ওর উপরই প্রভাব বিস্তার করতেছে। তাইলে এই যে আশেপাশের অঞ্চলটা, এই অঞ্চলে প্রভাব বিস্তার করতেছে কে? বড় চার্জটা। আর এই অঞ্চলটা তে যখনই চার্জগুলোকে আনা হচ্ছে এরা কি টাইপের বল অনুভব করতেছে? তোমরা বুঝতেই পারতেছে, এই যে বলগুলো আমি আকাশে, এগুলো হচ্ছে তড়িৎ বল, এগুলো হচ্ছে তড়িৎ বল। সো এখানে একটা অঞ্চল তৈরি হয়েছে যেখানে যাকেই আনা হয়, যেই চার্জকে আনা হয় সেটার উপর একটা তড়িৎ বল প্রযুক্ত হয়। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার একটা নাম আছে, এই অঞ্চলটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই অঞ্চলটার নাম কি? তড়িৎ ক্ষেত্র। তাহলে বড় চার্জের আশেপাশের অঞ্চল জুড়ে ক্ষুদ্র চার্জের উপর প্রভাব বিস্তার করে, এই অঞ্চলকে কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাই একটু লিখো, এই অঞ্চলটাই তড়িৎ ক্ষেত্র। এই অঞ্চলই তড়িৎ ক্ষেত্র। এখন বলতো এই তড়িৎ ক্ষেত্রটা কে তৈরি করছে? বড় মাস্তান তৈরি করছে, মানে বড় চার্জ তৈরি করছে। তাহলে এই অঞ্চলই বড় চার্জের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? তো এই যে বড় চার্জ যেগুলা, এগুলার একটা স্পেশাল নাম আছে, এগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এগুলা কি? তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। কারণ এগুলাই মূলত তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, এগুলাই মূলত প্রভাব বিস্তার করে, এগুলোর চার্জের মানটা বড়। আর বাকি যে চার্জগুলো, এগুলো হচ্ছে স্মল চার্জ। স্মল চার্জের আরেকটা নাম আছে, স্মল চার্জের আরেকটা নাম হচ্ছে টেস্ট চার্জ। স্মল চার্জ অবলিক টেস্ট চার্জ। টেস্ট চার্জ, এটাকে ইসাক স্যারের বইতে দেখবা লেখছে পরখ চার্জ। পরখ চার্জ মানে হচ্ছে যাকে পরখ পরখ করে দেখা হয়, মানে টেস্ট করে দেখা হয়। সো আমার কাছে মনে হয় ইংলিশটাই ভালো, নাকি টেস্ট চার্জই ভালো। ঠিক আছে? তাহলে এই যে ছোট ছোট চার্জ, এগুলো হচ্ছে টেস্ট চার্জ। কাজে এই টেস্ট চার্জ গুলো আর কোনো সুবিধা করতে পারে না, এগুলো আগে আনাই হয় টেস্ট করার জন্য। হ্যাঁ, এগুলাকে আনাই হয় টেস্ট করার জন্য। এখন আমরা বুঝতে পারি যে যখনই আশেপাশের অঞ্চলে কেউ ছোট চার্জ আসতেছে, ওর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, যে বলটা দেখে আমরা বুঝতে পারি না না এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এখন কথা হইলো, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে বুঝলাম, মানে বড় মাস্তান একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে এটা বুঝলাম, কিন্তু তার তৈরি করা তড়িৎ ক্ষেত্রটা আসলে কতটুকু শক্তিশালী? তার তৈরি করা তড়িৎ ক্ষেত্রটা কতটুকু শক্তিশালী, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সবলতা আমরা আসলে কিভাবে মাপি? তড়িৎ ক্ষেত্রের সবলতা বা শক্তিমত্তা বা স্ট্রেংথ, এটাকে আমরা কিভাবে পরিমাপ করব? মাথায় রাখবা, তড়িৎ ক্ষেত্রের যে সবলতা, এটার যে পরিমাপ তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের সবলতার যে পরিমাপ তাকে কি বলা হয়? তড়িৎ প্রাবল্য। সো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। সো কোন একটা বড় মাস্তান আসলে কি টাইপের সে তড়িৎ ক্ষেত্র বানায় রাখছে সেটা বুঝতে হলে আমাকে দেখতে হবে তড়িৎ প্রাবল্য কত, কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত। তাহলে আবারও একই কথা, এখন আমরা পড়বো তড়িৎ প্রাবল্য। তাহলে এই মনে করো আমাদের সেই বড় মাস্তান, তো বড় মাস্তানটাকে একটু গাঢ় করে আঁকি। আবারও বলতেছি ভাইয়া, আমি এখন যত ধরনের চার্জ নিয়ে কথা বলতেছি, এই যে আমি অনেক ভরাট করে করে একটা চার্জ আঁকতেছি, এই চার্জটা ভরাট করে কেন আঁকলাম বলতো? কারণ এইটা আসলে একটা বিন্দু চার্জ, আসলে এটা বিন্দু চার্জ, বিন্দু চার্জ। হ্যাঁ, বাট এটা বিন্দু চার্জ ঠিক আছে, বাট এটা বড় মানের চার্জ বা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। ক্ষেত্র সৃষ্টিকারী, অর্থাৎ এটা একটা বড় মানের চার্জ। হ্যাঁ, বিন্দু চার্জ মানে হচ্ছে এটা একটা বিন্দুতে সীমাবদ্ধ। তাহলে এই চার্জের ভ্যালু ধরলাম কিউ। তো এই চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, সাপোজ লেটস সে এটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু আছে, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই যে দূরত্বটা, এটাকে আমি ধরলাম হচ্ছে লেটস সে আর। তাহলে মনে করো এই পি বিন্দুতে আমি যদি কিউ মানের একটা চার্জ জানতাম, পি বিন্দুতে আমি ধরো একটা ছোট্ট কিউ মানের চার্জ রাখলাম, কিউটা হচ্ছে টেস্ট চার্জ। তাহলে বলো তো টেস্ট চার্জের ওপর আমাদের কতটুকু বল প্রয়োগ করতো?
এই বড় মাস্তানটা টেস্ট চার্জ মানে ছোট চার্জের উপর কতটুকু বল প্রয়োগ করতো, খুব সহজ। আমরা বুঝতেই পারতেছি যেহেতু সমধর্মী চার্জ, বিকর্ষণ করবে যে ফোর্সটা প্রয়োগ করবে সেটা হচ্ছে এফ, এবং এফ এর ভ্যালু হবে সি ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা এখন ধরছি আর, আগের ক্লাসে ধরছিলাম ডি, এখন ধরছি আর, আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে কি আমাদের ফোর্স। তাহলে এইটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, 1 নাম্বার ইকুয়েশন। এখন খেয়াল করো, যদি আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা, বুঝলাম যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের আশেপাশে একটা টেস্ট চার্জ যদি আনি, কিউ মানে ফোর্স হয় এইটা। এখন মনে করো আমি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের আশেপাশে একটা স্পেশাল টেস্ট চার্জ আনবো। কি আনবো? একটা স্পেশাল টেস্ট চার্জ আনবো, স্পেশাল ছোট মানের চার্জ আনবো। এখন তুমি বলো ভাইয়া টেস্ট চার্জ এমনিতেই ছোট, এটার মধ্যে আবার স্পেশাল কি আছে? দেখো খেয়াল করো, এই হচ্ছে গিয়ে কিউ চার্জ। তাহলে কিউ চার্জ থেকে ওই একই পরিমাণ দূরত্বে, এই একই বিন্দুতে পি বিন্দুতে, এই দূরত্বটা হচ্ছে আর, এই পি বিন্দুতে আমি এখন একটা স্পেশাল টেস্ট চার্জ আনবো। তাহলে স্পেশাল সেই টেস্ট চার্জের সিগনিফিকেন্স কি? এটা হচ্ছে একটা স্পেশাল টেস্ট চার্জ। এই স্পেশাল টেস্ট চার্জের সিগনিফিকেন্স হচ্ছে এটার মান। এই স্পেশাল টেস্ট চার্জের মানটা আমি বললাম তোমাকে 1 কুলম্ব, অর্থাৎ এখানে একটা 1 কুলম্বের চার্জ আছে। এখন আমায় দেখতে হবে এই ক্যাপিটাল কিউ চার্জটা এই 1 কুলম্বের চার্জকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করে, আর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে সেটাই হবে তোমার পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এইখানে ভাইয়া ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশনটা একটু আগে বলে নেওয়া দরকার, তারপর আমি বুঝাই দিচ্ছি। আগে একটু লিখো, তারপর আমি বুঝাই দিচ্ছি। দেখো বেশি ইংলিশ বলে ফেলতেছি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য। সো দেখো এইখানে স্পেশাল টেস্ট চার্জ মানে 1 কুলম্ব চার্জের উপর ক্যাপিটাল কিউ চার্জটা যে বলটা প্রয়োগ করবে সেটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাইলে দেখো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য মানে কি? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তো এটা হচ্ছে ই। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? পি বিন্দুতে তুমি যদি 1 কুলম্বের একটা চার্জ রাখো, পি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখো, সেই 1 কুলম্ব চার্জের উপর যে বলটা কাজ করে, 1 কুলম্ব চার্জের উপর তড়িৎ যে বলটা কাজ করে বা কুলম্ব যে বলটা কাজ করে, সেটাই হবে আমাদের কি বলো দেখি? সেটাই হবে আমাদের তড়িৎ প্রাবল্য, সেটাই হবে আমাদের তড়িৎ প্রাবল্য। সো 1 কুলম্ব চার্জের উপর যে বলটা কাজ করে সেটাই হবে আমাদের তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, সেটাই হবে আমাদের তড়িৎ প্রাবল্য। এখন কথা হলো পি বিন্দুতে 1 কুলম্ব চার্জের উপর তড়িৎ বলটা কত কাজ করে সেটা একটু দেখি কত কাজ করে। খেয়াল করে দেখো এখানে বলটা কত কাজ করবে। প্রথম কথা, এইখানেও আমাদের এই ক্যাপিটাল কিউ চার্জটা 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে মানে এই দিকে একটা ঠেলা দিবে। তাহলে কত বলে বিকর্ষণ করবে? 1 কুলম্ব চার্জের উপর বলকে কিন্তু আমরা ই দিয়ে প্রকাশ করি। 1 কুলম্ব চার্জের উপর যে বলটা কাজ করে সেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। 1 কুলম্ব চার্জের উপর বলটাই কিন্তু প্রাবল্য, প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তাহলে ইটা কত? ই হবে এখানে সি কুলম্বস কনস্ট্যান্ট ইনটু এই চার্জটা কত? ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ। এই চার্জটা এখন কত? এখন কিন্তু 1 কুলম্ব চার্জের উপর বল মাপতেছি, তাহলে এখানে এই চার্জের মান কত বসাবা? 1 ডিভাইডেড বাই দূরত্ব কত? আর। তাহলে আগে ছিল স্মল কিউ চার্জ, এখন স্মল কিউ এর জায়গায় আছে 1 কুলম্ব চার্জ, তো স্মল কিউ এর জায়গায় 1 বসায় দিছি। তাহলে এখন এটার আনসার কি আসতেছে? সি কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ই। তাইলে দেখো আমরা পি বিন্দুতে 1 কুলম্ব চার্জের উপর তড়িৎ বলটা কত পাইছি? পাইছি হচ্ছে সি কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ই। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন। এখন তড়িৎ প্রাবল্যের এককটা আসলে কত তুমি খুব ইজিলি বুঝতে পারো। দেখো আমরা অলরেডি একটা ইকুয়েশনকে 1 দিছিলাম, এটাকে মনে করো 2 দিলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে এফ এর ইকুয়েশন, এটা হচ্ছে ই এর ইকুয়েশন। তাইলে একটু খেয়াল করো, আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এফ বাই ই বের করব। এফ বাই ই বের করব। তাহলে এফ বাই ই কত আসবে? দেখো এফ এর ইকুয়েশন হচ্ছে সি কিউ বাই স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ই এর ইকুয়েশন হচ্ছে সি কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে না, মুখস্থ? তাহলে এখন তোমরা একটু দেখো এখানে কিন্তু বেশ কিছু কাটাকাটি যাবে। কি কি কাটাকাটি যায়? সি সি কাটা, ক্যাপিটাল কিউ কাটা, আর স্কোয়ার কাটা। তাহলে এত কাটাকাটির ফলে কি থাকতেছে? এখানে লাস্টে গিয়ে একটা স্মল কিউ থাকতেছে। তোমরা যদি কাটাকাটিটা নিজ হাতে করো লাস্টে একটা স্মল কিউ দেখবা। তাহলে এটা কি বোঝাচ্ছে? এফ বাই ই হচ্ছে কিউ এর সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ বাই ই এটা হচ্ছে কিউ এর সমান। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এটা আমরা এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন এটার থেকে আমরা এইটাও লিখতে পারি
ই ইজ ইকাল টু এফ বাই কিউ, এটাও লিখতে পারি, কারো কোনো আপত্তি থাকার কথা না। এখন এই যে লাইনটা লিখলাম, কেন লিখলাম? বেকার লিখলাম না। দেখো এই লাইনটা থেকে আমি তড়িৎ প্রাবল্যের একক সম্পর্কে আইডিয়া পাইতে পারি। দেখো ফোর্সের একক কি? নিউটন। চার্জের একক কি? কুলম্ব। তাহলে ই এর একক কি হবে? উপরে নিউটন, নিচে কুলম্ব। ই এর একক হবে নিউটন পার কুলম্ব। ঠিক আছে, তাহলে ই এর এককটা কি? নিউটন পার কুলম্ব। তাহলে মাথায় রেখে একক হচ্ছে নিউটন পার কুলম্ব। নেগেটিভ চার্জ নিয়ে আসতেছি, কথা সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্যারা নিও না। নেগেটিভ নিয়ে বলতেছি কথা, এত প্যারা নিও না, সব আসবে। এক্সামে ফ্লো চার্ট ড্র করা লাগবে কিনা? শোনো, তোমার যদি অঙ্ক করার সময় ফ্লো চার্ট তোমাকে হেল্প করে, সেই ক্ষেত্রে ড্র করতে পারো। ফ্লো চার্ট ড্র করার জন্য কোনো নাম্বার নেই আলাদা করে। তাপগতিবিদ্যা একজন কোশ্চেন করছো, এটা কি প্রমাণ নিতে হবে চার্জের? আচ্ছা, সবই তোমরা ক্লিয়ার হয়ে যাবে, আমরা আস্তে আস্তে আসি, প্যারা নিও না। হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝলাম। এখন আমাদের এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্যের সাথে আমাদের বলের একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখবো। বলের সাথে প্রাবল্যের সম্পর্ক, তো অলরেডি আমরা বলের সাথে প্রাবল্যের একটা সম্পর্ক দেখছি, সেটা হচ্ছে এফ সমান সমান কিউ ইন্টু ই। বাট এইটা কিন্তু ভালো সম্পর্ক না। তুমি একটু চিন্তা করো, এফ সমান সমান কিউ ইন্টু ই, এটা আমরা আগের স্লাইডে দেখে আসছি। বাট আমাদের ই কি বলো দেখি? ই কিন্তু 1 কুলম্ব চার্জের উপর বল। ই হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর বল। মুখস্থ করে ফেলো, 1 কুলম্ব চার্জের উপর বলটাই হচ্ছে ই। তাইলে আমরা বুঝতে পারতেছি যে কিছু বুঝি আর না বুঝি, একটু তো বুঝি, ই মানে তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা বল। তড়িৎ প্রাবল্য একটা বল। এখন আমাকে বলো, বল একটা কি রাশি? ভেক্টর রাশি। বল যদি ভেক্টর হয়, অবশ্যই এই প্রাবল্য ই কি হবে? ইও একটা ভেক্টর রাশি হবে। আর এফ কি বলতো? ফোর্স, বল, এটাও একটা ভেক্টর রাশি। ঠিক আছে না? আর চার্জ তো স্কেলার, এটা আমরা বুঝি, চার্জ হচ্ছে স্কেলার। তাইলে দেখো, যেহেতু এফ আর ই এই দুটা ভেক্টর রাশি, এদের মাথার উপরে ভেক্টর সাইন দেওয়া ভদ্রতা। কাজে আমাদের ইকুয়েশনটা কেমন হওয়া উচিত? ইকুয়েশনটা হওয়া উচিত এরকম, এফ ভেক্টর সমান সমান কিউ ইন্টু ই ভেক্টর, এরকম হওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশন। ই একটা ভেক্টর, এফ একটা ভেক্টর, এরকম হওয়া উচিত। ঠিক আছে, সো ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এইটা, মাথায় রাখো। এখন আসো আমরা দুইটা কেস পড়বো, বলের সাথে প্রাবল্যের সম্পর্কে দুইটা কেস পড়বো। দেখো, প্রথমে আসো কেস 1। কেস 1টা হচ্ছে আমাদের টেস্ট চার্জটা যখন পজিটিভ, টেস্ট চার্জ যখন ধনাত্মক। টেস্ট চার্জ কোনটা মনে আছে? কিউ, স্মল কিউটা মনে করো এখন ধনাত্মক। ধনাত্মক হইলে কি হয় আমরা একটু দেখতে চাই। মনে করো এই ছিল আমাদের বড় চার্জটা, বড় চার্জটা ছিল প্লাস কিউ। বড় চার্জটা থেকে আমাদের আর ডিস্টেন্স দূরে এইখানে একটা পয়েন্ট আছে, এটা মনে করো পি পয়েন্ট। ঠিক আছে, সো আমি আবার ওই বড় চার্জটা একটু ড্র করি, তোমরা আমার সাথে ড্র করো। কারণ আছে, ড্র করা নিশ্চয়ই একটা কারণ আছে ভাই, তো কারণ ছাড়া রাখতেছি না। সো এটাও সেই প্লাস কিউ চার্জ, এখানেও আর দূরত্বে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পি পয়েন্ট। সো প্রথম কেজে আমি যেটা করব, এই পি পয়েন্টে একটা কিউ চার্জ রাখবো, যেখানে কিউটা হচ্ছে ধনাত্মক চার্জ। কিউটা কি চার্জ? ধনাত্মক চার্জ। আর নিচের কেজে আমি এখানে কি রাখবো? একটা 1 কুলম্ব চার্জ রাখবো। এখন একটু খেয়াল করো, যখন আমি ধনাত্মক চার্জ রাখতেছি, ধনাত্মক কিউ চার্জ রাখতেছি, তখন কিন্তু এই বড় মাস্তান কি করবে? বড় মাস্তান হচ্ছে, বড় মাস্তানটাকে একটু বড় করে রাখি, বড় মাস্তানটা হচ্ছে আমাদের এই ছোট্ট স্মল কিউ চার্জকে বিকর্ষণ করবে, কারণ দুইটাই সমধর্মী চার্জ। সো ওকে এই দিকে ঠেলা দিবে, এফ বলে ঠেলা দিবে। এবং এফ এর ভ্যালুটা আমরা অলরেডি দেখছি, সি কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার বলে ঠেলা দিবে। ঠিক একইভাবে যখন নিচের ছবিতে দেখতে পাচ্ছ, বড় মাস্তান, বড় চার্জটা 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে। কত বলে বিকর্ষণ করবে? আমরা কিন্তু এখানে সতর্ক হয়ে যাব। 1 কুলম্ব চার্জের উপর যে বলটা, সেটাই হচ্ছে ই। তাহলে এখানে সে ই বলে বিকর্ষণ করবে। তাহলে ই এর মানটা কত? ই এর মানটা আমরা অলরেডি দেখছি, সি সি ক্যাপিটাল কিউ আর স্কয়ার। দেখো মান তো আমরা জানি, কিন্তু এখানে একটা মজার জিনিস খেয়াল করে দেখছো, আমাদের এইখানে টেস্ট চার্জ বা আমাদের যেই স্মল চার্জ, টেস্ট চার্জ স্মল কিউ যখন ধনাত্মক, তখন ফোর্সটা কাজ করতেছে কোন দিকে? ডান দিকে। এখন এইখানে ফোর্সটা কাজ করতেছে কোন দিকে?
পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আবার এখানে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে কাজ করতেছে? পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। দ্যাট মিনস এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফোর্সটা যেই দিকে কাজ করে, আবার খেয়াল করো, ফোর্সটা এখন যেই দিকে কাজ করতেছে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য একই দিকে কাজ করতেছে। ফোর্সও কাজ করতেছে আমার ডান দিকে, প্রাবল্য আমার কাজ করতেছে ডান দিকে। তার মানে মাথায় রাখবো আমাদের টেস্ট চার্জটা যখন ধনাত্মক তখন বল যেদিকে, ফোর্স যেদিকে, প্রাবল্য সেদিকে, অথবা উল্টা ভাবে প্রাবল্য যেদিকে, ফোর্সও সেদিকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? একটু পরেই বুঝবা খেলাটা। সেটা হচ্ছে, একটু মাথায় রাখো, এই নোটটা লিখে রাখো, পরীক্ষায় প্রায় কাজে লাগে। টেস্ট চার্জ ধনাত্মক হলে দেখো বল এফ আর তড়িৎ প্রাবল্য ই দুজনের দিক সেম হয়, দুইটারই ডিরেকশন দেখো সেম হলে বল দ্যাট ইজ এফ এবং তড়িৎ প্রাবল্য দ্যাট ইজ ই এর দিক একই হয়। এখন এটা ম্যাথমেটিক্যালি তুমি কিভাবে বুঝবা? খুব ইজিলি বুঝতে পারো। দেখো কিভাবে বুঝবা, একটু দেখো। মনে করো তুমি চার্জের একটা মান বসায় দাও এখানে, তাহলে টেস্ট চার্জটা ধনাত্মক বসাইছে, তো মনে করো চার্জের মান বলা +5 কুলম। কত বসাইলে? +5 কুলম। তাহলে +5 কুলম যদি বসাও, তোমরা কিন্তু অলরেডি একটা রিলেশন মুখস্থ করছো, সেটা হচ্ছে এফ সমান সমান কিউ ই। অবশ্যই একটা কি দিতে হবে? ভেক্টর সাইন। তাহলে এখানে কিউ এর মানটা কত? +5। তাহলে কিউ এর মান যদি +5 হয়, তাহলে এখানে তুমি এফ সমান কত পাবা? এফ সমান পেয়ে যাবা +5 ইন্টু ই। তাহলে এখানে দেখো কিউ এর মানটা আমি কত বসাচ্ছি? +5। তাহলে এখানে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? এফ ভেক্টর সমান সমান +5 ই ভেক্টর। তাহলে তোমরা তো জানো এইরকম যখন দুইটা ভেক্টর রিলেশন হয়, এ সমান সমান +5 বি, তখন ওই দুইটা ভেক্টর কি হয় বুঝতে পারি আমরা, ওই দুইটা ভেক্টর ডিরেকশন আসলে সেম। সো এফ আর ই যেহেতু প্লাস সম্পর্ক, মানে দুইটা ভেক্টর একই ডিরেকশন আছে, এটা আমরা বুঝতে পারতেছি, তাই না? এটা হচ্ছে একই দিকে গতিশীল, একই দিকে ভেক্টর দুইটা গতিশীল, তো একই দিকে কাজ করতেছে, এফ আর ই সেম ডিরেকশন। সো এটাই আমি বলছি। এখন সেকেন্ড কেসটা তাহলে কি হবে? যদি টেস্ট চার্জ নেগেটিভ হয়, অনেকেই বলতেছিল কেস 2, যদি টেস্ট চার্জটা নেগেটিভ হয়, টেস্ট চার্জ ঋণাত্মক, তাহলে কি হবে? আবারও সেই বড় মাস্তান চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ। আবারও সেই বড় মাস্তান চার্জ আর কি, এটা হচ্ছে প্লাস কিউ। আবারও সেই নির্দিষ্ট দূরত্ব, দূরত্বটা হচ্ছে আর। আবারও সেই নির্দিষ্ট দূরত্ব, দূরত্বটা হচ্ছে আর। সো এইখানে একটা বিন্দু নিব পি, এই হচ্ছে পি বিন্দু। সো প্রথমে পি বিন্দুতে আমি এখন একটা চার্জ রাখবো। চার্জটা কত মানে? এইখানে মনে করো কিউ মানের একটা চার্জ, বাট এখানে চার্জটা হবে ঋণাত্মক। কিউ চার্জ বাট ঋণাত্মক, ঠিক আছে? আর এখানে মনে করো 1 কুলম্বের একটা চার্জ রাখলাম। এখন আমাকে বলো তো, ঋণাত্মক চার্জের উপর বলটা এখন কোন দিকে হবে? দেখো বড় মাস্তানটা নিজে পজিটিভ, আর সে এখন দেখতেছে টেস্ট চার্জটা নেগেটিভ। তাহলে এখন সে শান্তি পাবে, যাচ্ছে এতদিন পরে আমি পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে খুঁজে পাইছি। সো সে তখন ওই নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। তাহলে দেখো এইখানে এই কিউটা যেহেতু ঋণাত্মক চার্জ, এই ঋণাত্মক চার্জকে, পি বিন্দুতে থাকা এই ঋণাত্মক চার্জকে আমাদের এই কিউ চার্জটা কি করবে? আকর্ষণ করবে, ওর দিকে টান দিবে। কত বলে টান দিবে? লেটস সে এফ বলে টান দিবে, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের এই যে 1 কুলম চার্জ, এই 1 কুলম চার্জকেও এই ক্যাপিটাল কিউ চার্জটা একটা বল প্রয়োগ করবে, বাট যেহেতু এটা 1 কুলম চার্জ, 1 কুলম্ব পজিটিভ, আবার কিউ চার্জও পজিটিভ, এখন কিন্তু বিকর্ষণ কাজ করবে। বিকর্ষণটা কাজ করবে ডান দিকে, এফ বল প্রয়োগ করবে, সরি ই বল প্রয়োগ করবে, কারণ আমরা তো বলছি যে 1 কুলম চার্জের উপর যে বল সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য ই। তাহলে এখন একটা মজার ব্যাপার দেখো তো, ফোর্স এখন বাম দিকে, ই এখন ডানে, অর্থাৎ বল যেদিকে, প্রাবল্য তার উল্টা দিকে, অর্থাৎ বল আর প্রাবল্যের ডিরেকশন উল্টা। কেন উল্টা হইলো বলো তো? কারণ আমাদের এখন টেস্ট চার্জটা নেগেটিভ, টেস্ট চার্জটা কি? নেগেটিভ। তাহলে মাথায় রাখবা, এখানে নোটটা এইভাবে রাখো, টেস্ট চার্জ ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে বল ও, আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো, বল ও প্রাবল্যের দিক উল্টা হয়, ঠিক আছে? এখন তুমি বলবা ভাই কিভাবে বুঝলেন? ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আসো, দেখো। মনে করো আমি এখন বললাম কিউ এর মানটা হচ্ছে -5 কুলম। কিউ যদি -5 হয়, কিউ সমান সমান -5 কুলম, তাহলে দেখো এফ ভেক্টর সমান সমান কিউ ইন্টু ই ভেক্টর। তাহলে দেখো তো, এফ ভেক্টর কিউ এর জায়গায় কত বসাবো? -5 ইন্টু ই ভেক্টর।
তাহলে দেখো তো এখানে এই রিলেশন একটা কি আসতেছে, একটা মাইনাস সাইন আসতেছে, কিন্তু একটা এখানে মাইনাস সাইন আসতেছে। মাইনাসটা কি বোঝাচ্ছে? ফোর্স আর ই এর ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন। কথা ক্লিয়ার? ফোর্স আর ই এর ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন। কথা ক্লিয়ার? ক্লিয়ার তো? ফোর্সের ডিরেকশন একদিকে, ই এর ডিরেকশন অন্যদিকে। ফোর্স বামে, ই ডানে, সো অপোজিট ডিরেকশন হয়ে গেছে। ঠিক আছে, ফোর্সটা বামে, ইটা ডানে, অপোজিট ডিরেকশন হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের কিন্তু সম্পর্ক। তাহলে মাথায় রাখবা সব সময় যে যখন তুমি এই ইকুয়েশনটা ইউজ করবা পরীক্ষার খাতায়, এই ইকুয়েশনটা ইউজ করবা যদি ডিরেকশন অ্যাকুরেটলি বের করতে চাও, অবশ্যই তোমাকে কিউ এর পজিটিভ মানের জন্য, কিউ যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? পজিটিভ ভ্যালু বসাইতে হবে। যদি এটা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে নেগেটিভ ভ্যালু বসাইতে হবে। তাহলে এইটা তো আমরা দেখলাম যে টেস্ট চার্জ পজিটিভ হইলে কি হয়? ইআরএফ সেম ডিরেকশন। টেস্ট চার্জ নেগেটিভ হইলে কি হয়? ইআরএফ অপোজিট ডিরেকশন। এখন মাথায় নিশ্চয়ই কোশ্চেন, ভাইয়া এবার বড় মাস্তানকে একটু চার্জ চেঞ্জ করে দেখান তো, যে বড় মাস্তানের চার্জটা পজিটিভ হইলে কি হয়, নেগেটিভ হইলে কি হয়। আস্তে আস্তে আসতেছি, এইটা দেখাবো একটু অন্যভাবে। এখন আমরা পড়বো তড়িৎ বলরেখা। আসো, তো তড়িৎ বলরেখা সম্পর্কে তোমাদের অনেকেরই আইডিয়া আছে। শুরুতেই বলে নেই, এই তড়িৎ বলরেখার বাস্তব কোনো অস্তিত্ব নাই, মানুষ এটা বানাইছে। মানুষ এই তড়িৎ বলরেখাটাকে বানাইছে। মানুষ বড়ই কল্পনা প্রবণ। মানুষ বিভিন্ন জিনিসকে ব্যাখ্যা করার জন্য অনেক নতুন নতুন জিনিস টানে আনে। ঠিক আছে, তো এই তড়িৎ বলরেখাটাও ওরকম। তড়িৎ বলরেখা নিয়ে আমি যতগুলা কথা বোর্ডে লিখবো, তোমরা সবগুলা বোর্ডে লিখবা, সবগুলাই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো, প্রথম কথা, তড়িৎ বলরেখা একটা কাল্পনিক রেখা, এটার বাস্তব অস্তিত্ব নাই। লিখো, আস্তে আস্তে ভাই ব্যাখ্যা করবো। তড়িৎ বলরেখা একটি কাল্পনিক রেখা, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভাইয়া তড়িৎ বলরেখা তো মানুষ কল্পনা করে আঁকাইছে। কোন কাকে কল্পনা করে আঁকাইছে? আমারে তোমারে না। কোন একটা তড়িৎ ক্ষেত্রে এক কুলম্ব চার্জ কোন দিকে গতিশীল হয় সেই দিকটাকে কল্পনা করে করে মানুষ এই তড়িৎ বলরেখা আঁকাইছে। কি বললাম? এক কুলম্ব চার্জের গতিপথ কল্পনা করে তড়িৎ বলরেখা আঁকা হয়েছে। তাহলে তড়িৎ বলরেখা আসলে কি নির্দেশ করে? এটা কোন একটা তড়িৎ ক্ষেত্রে এক কুলম্ব চার্জের গতিপথকে নির্দেশ করে। সেকেন্ড লাইন, তড়িৎ বলরেখা কি নির্দেশ করে? এটি তড়িৎ ক্ষেত্রে এক কুলম্ব চার্জ, এক কুলম্ব চার্জকে বইতে দেখবা একক ধনাত্মক চার্জ, এইভাবে লেখা হয়েছে। একক ধনাত্মক চার্জের গতিপথ নির্দেশ করে। এখন তোমার মাথায় নিশ্চয়ই কোশ্চেন যে কিভাবে একটা একক ধনাত্মক চার্জ বা এক কুলম্ব চার্জের গতিপথ দেখে দেখে মানুষ এই তড়িৎ বলরেখা আঁকলো। তাহলে চলো আমরা এইভাবে আঁকি। আসো, দেখো, আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দুই ধরনের হইতে পারে। প্রথম কথা, প্রথম কেসটা দেখো, এই মনে করো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে এখন আমি নিব কেস 1, যখন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ পজিটিভ। ক্ষেত্র সৃষ্টিকারী মানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী আর কি। তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এখন কি অবস্থায় থাকবে? ধনাত্মক। তো যখন এটা ধনাত্মক তখন স্পেশাল কিছু ঘটনা ঘটে, সেটা হচ্ছে এটা মনে করো প্লাস কিউ। তাহলে আমি বললাম যে এই যে প্লাস কিউ বড় মাস্তান, এই আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, মানে আশেপাশের এলাকায় তার একটা প্রভাব থাকবে। ওই এলাকার ভিতরে যেই আসবে ওকে সে একটা বল দিবে। তাহলে মনে করো এর এলাকার আশেপাশে এইখানে একটা দূর এলাকার আশেপাশে মনে করো এইখানে একটা চার্জ রাখলাম 1 কুলম্বের, এইখানে একটা চার্জ রাখলাম 1 কুলম্বের, এইখানে একটা চার্জ দিলাম 1 কুলম্ব, 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 এইখানে একটা চার্জ দিলাম 1 কুলম্ব। এইভাবে 1 কুলম্বের অনেকগুলো চার্জ আমি আশেপাশে রাখলাম। এখন আমার কাজ কি হবে? 1 কুলম্বের চার্জ গুলার গতিপথ দেখে দেখে বলরেখা আঁকা। এখন আমার বলো, তড়িৎ ক্ষেত্রে 1 কুলম্বের মনে করে এই চার্জটাকে রাখছে, এই চার্জটাকে বসে থাকবেন না। যখনই বড় মাস্তান দেখবে আরে আমার এলাকায় 1 কুলম্বের একটা চার্জ আছে, বসে থাকবে, বড় মাস্তান সোজা ঠাই করে তড়িৎ বল প্রয়োগ করবে। তাহলে ওকে 1 কুলম্ব চার্জকে সে কি করবে? ঢাই করে এইদিকে কি নিলাম, ঢাই করে এইদিকে একটা তড়িৎ বল প্রয়োগ করবে।
তাহলে যখনই তড়িৎ বলটা প্রয়োগ করলো ঠিক ঠিক তখনই আমাদের এই 1 কুলম্ব চার্জটা কোন দিকে গতিশীল হবে? এই দিকে। যেই দিকে বল প্রযুক্ত হয় সেই দিকেই গতিশীল হয়। সে কি করবে? এই দিকে গতিশীল হবে। তাহলে এই বরাবর একটা তড়িৎ বলরেখা এঁকে ফেললাম। 1 কুলম্ব চার্জটা যেই গতিতে যাবে বা যেই পথে যাবে সেই দিকেই হচ্ছে তড়িৎ বলরেখা যাবে। কাজেই এখন মানুষ কল্পনা করে আঁকলো, আচ্ছা 1 কুলম্ব চার্জটা এই দিকে যাবে, তাহলে তড়িৎ বলরেখাটা এই দিকে হবে। একইভাবে এই 1 কুলম্ব চার্জটা এই 1 কুলম্ব চার্জটা দেখো, এই 1 কুলম্ব চার্জটাকেও আমাদের এই মাস্তান চার্জটা কি করবে? দিবে ঠেলা এই দিকে। তাহলে যখন এই ঠেলাটা মারবে তখন আমাদের এই 1 কুলম্ব চার্জ কই যাবে? সোজা এই দিকে যাবে। একইভাবে আমাদের এই 1 কুলম্ব চার্জকে এই দিকে একটা ঠেলা দিবে। যখন এই ঠেলাটা দিবে 1 কুলম্ব চার্জ কই যাবে? এই দিকে যাবে। একইভাবে সবাইকে সে ঠেলা দিবে। এই যে এই 1 কুলম্ব চার্জকে এই দিকে ঠেলা দিবে, এই 1 কুলম্ব চার্জকে এই দিকে, এই 1 কুলম্ব চার্জকে এই দিকে, এই 1 কুলম্ব চার্জকে এই দিকে ঠেলা দিবে। সো যখনই 1 কুলম্ব চার্জগুলোকে সে বল প্রয়োগ করবে তখনই এই 1 কুলম্ব চার্জগুলা বলের দিকে গতিশীল হবে, বলের দিকে গতিশীল হবে, বলের দিকে গতিশীল হবে, বলের দিকে গতিশীল হবে। তাইলে বলতো 1 কুলম্ব চার্জগুলার গতিপথ বা 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল দেখে দেখে আমরা তড়িৎ বলরেখা আঁকতেছি। এখন বলতো 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলটা জানি কি? তড়িৎ প্রাবল্য। 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল যেদিকে, তড়িৎ বলরেখা আমরা আঁকছি সেই দিকে। দ্যাট মিনস তড়িৎ বলরেখার ডিরেকশন হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর বলের দিকে। আর 1 কুলম্ব চার্জের উপর বলকে কি বলে? তড়িৎ প্রাবল্য। দ্যাট মিনস এই তড়িৎ বলরেখার ডিরেকশন গুলা কিন্তু তড়িৎ প্রাবল্যের দিকে। তড়িৎ বলরেখার ডিরেকশন কিন্তু তড়িৎ প্রাবল্যের দিকে। সো আমরা একটা আইডিয়া পাচ্ছি, এই যে বলরেখাগুলা এগুলো আসলে তড়িৎ প্রাবল্য নির্দেশ করে। ঠিক আছে? বা বলরেখা থেকে কি সম্পর্কে আইডিয়া পাওয়া যায়? তড়িৎ প্রাবল্য সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তাহলে প্রথমেই আমরা তড়িৎ বলরেখার দিক সম্পর্কে একটা আইডিয়া পাই। কি আইডিয়া পাই? তড়িৎ বলরেখাগুলোর ডিরেকশন কোন দিকে? 1 কুলম্ব চার্জের গতিপথের দিকে। ভালো কথা, 1 কুলম্ব চার্জের গতিপথ কোন দিকে? যেই দিকে 1 কুলম্ব চার্জকে বল প্রয়োগ করা হয় সেই দিকে 1 কুলম্ব চার্জ গতিপ্রাপ্ত হয়। তাহলে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলের দিকই হচ্ছে তড়িৎ বলরেখার দিক। আর 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল আসলে কি? তড়িৎ প্রাবল্য। দ্যাট মিনস তড়িৎ প্রাবল্যের দিকই হচ্ছে তড়িৎ বলরেখার দিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তড়িৎ বলরেখার দিক থেকে তড়িৎ প্রাবল্যের দিক পাওয়া যায়। পাইলাম, খুব ভালো পাইছি। ঠিক আছে না? খুব ভালো। এখন আসো, তুমি একটু খেয়াল করো, অলরেডি আমরা প্রাবল্যের একটা ইকুয়েশন পড়ছি। প্রাবল্যের ইকুয়েশন ভাইয়া কি পড়ছি বলতো? প্রাবল্যের ইকুয়েশন পড়ছি এটা, ই সমান সমান সি কিউ বাই আর স্কোয়ার। দ্যাট মিনস ই সমান সমান সি কিউ বাই আর স্কোয়ার। কিউ হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এটা তো মান চেঞ্জ হয় না। সি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ইটা কার উপর ডিপেন্ডেন্ট? ই হচ্ছে আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তাহলে এইখান থেকে ভাই কি বুঝলাম? আর যত বেশি হবে ই তত কি হবে বলতো? কম হবে। আর যত বেশি হবে ই তত কি হবে বলতো? কম হবে। দূরত্ব যত বেশি প্রাবল্য তত কম, দূরত্ব যত কম প্রাবল্য তত বেশি। এখন আসো, মনে করো যে একটা পিঁপড়া কি করতেছে? এইরকম একটা পথে ভ্রমণ করতেছে, অর্থাৎ চার্জ থেকে সে কিন্তু বেশ কাছাকাছি আছে। আর আরেকটা পিঁপড়া একটু দূরে পরিভ্রমণ করতেছে, সে কিন্তু চার্জ থেকে বেশ খানিকটা দূরে আছে। তাইলে খেয়াল করে দেখো, আমাদের যে কাছাকাছি থাকা পিঁপড়া, ওর কাছে কি মনে হচ্ছে? এই যে এই পিঁপড়াটার কাছে কি মনে হচ্ছে? এই পিঁপড়াটা চার্জ থেকে কাছাকাছি দূরত্বে আছে। তাহলে এই পিঁপড়ার জন্য আমরা বলতে পারি আর এর মানটা কম। এই যে এই পথে যে পিঁপড়াটা ভ্রমণ করতেছে আমরা বলতে পারি ওর জন্য আর এর মানটা কম, চার্জ থেকেও দূরত্বটা কম। তাহলে আর এর মান যদি কম হয় কি জানি বেশি হয়? প্রাবল্য বেশি হয়। আর এর মান কম হলে কি বেশি হয়? প্রাবল্য বেশি হয়। আইডিয়া পাইছি। আর দেখো, যে পিঁপড়াটা কিছুটা দূরে বড় ব্যাসার্ধে পরিভ্রমণ করতেছে, যে বড় বৃত্তাকার পথে যে পরিভ্রমণ করতেছে, ওর কাছে কি মনে হবে? ও কিন্তু চার্জ থেকে দূরে। দেখো, এই যে প্রথম পিঁপড়া যে ও কিন্তু চার্জ থেকে কাছে, আর দ্বিতীয় পিঁপড়া যে ও কিন্তু চার্জ থেকে দূরে, ও কিন্তু চার্জ থেকে দেখো দূরে। তাহলে আমাদের যে সেকেন্ড পিঁপড়া, ওর কাছে কি মনে হবে? ওর কাছে আরটা কিন্তু বড়, ওর কাছে আরটা বড়। দেখো চার্জ থেকে দূরত্বটা দূরে বেশি, আর বড় হইলে ওর কাছে তড়িৎ প্রাবল্যটা কেমন মনে হবে? কম কম মনে হবে। এখন বলতো, এই তড়িৎ প্রাবল্য কম কম মনে হওয়া মানে হচ্ছে তড়িৎ প্রাবল্যের মানটা কম মনে হবে। আর যার কাছে কাছা কম
যার আর কম তার জন্য প্রাবল্যটা বেশি মনে হবে। এইটা তো আমরা বুঝলাম ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এখন একটু নিজেকে এই পিঁপড়াটার জায়গায় ফিল করো, এই যে এই পিঁপড়াটার জায়গায় ফিল করো। এই পিঁপড়াটা খেয়াল করে দেখো, এই পিঁপড়াটা যখন এই বৃত্তাকার পথে ঘুরতেছে, ঘোরার পথে ওই তড়িৎ বলরেখাগুলোকে ফেস করতেছে। খেয়াল করে দেখো এইখানে বলরেখা পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কিরকম খেয়াল করবা। এইখানে পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কিরকম দেখো, এই যে এই পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ হচ্ছে এতটুকু, পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ হচ্ছে এতটুকু, ঠিক আছে? তাহলে এইখানে পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কিন্তু কম। আর যেই পিঁপড়াটা বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে ওর জন্য একটু খেয়াল করো, এইখানে পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কিন্তু অনেক বেশি। খেয়াল করো এই যে পরপর দুইটা বলরেখা, এদের মধ্যে গ্যাপটা কিন্তু বেশ বেশি। যে এইটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এখানে গ্যাপটা বেশি। আবার দেখো এইটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এদের মধ্যে পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপটা কিন্তু অনেক বেশি। তাহলে এই ব্যাপারটা তুমি বুঝতে পারতেছো যে এইখানে পরপর দুইটা বলরেখার মধ্যে আর যখন কম, ই যখন বেশি, তখন পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপটা কম। এটা আসলে কি বোঝাচ্ছে? মানে বলরেখাগুলো এখানে কাছাকাছি আছে, বলরেখাগুলো কি আছে? কাছাকাছি আছে। তাইলে দেখো আর যখন কম, ই তখন বেশি। মানে এই যে এই প্রথম পদটা, ঠিক আছে? আর যখন কম, ই তখন বেশি। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, 1 নম্বর পদ। আর এটা মনে করো 2 নম্বর পদ। তাহলে 1 নম্বর পথের জন্য আমরা কি পাচ্ছি? আর ছোট ই বেশি, আর ছোট ই বেশি, আর ছোট ই বেশি, 1 নম্বর পথ, ঠিক আছে? কাজে এই 1 নম্বর পথের আর কি কি বৈশিষ্ট্য পাইলাম? 1 নম্বর পথে পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কম। তাহলে 1 নম্বর পথে আর কি কি পাচ্ছি? পরপর দুইটি বলরেখার মধ্যে, বলরেখার মধ্যে গ্যাপ কম, ঠিক আছে? আর সেকেন্ড যে পথটা, এই যে এই বড় পথটা, এই বড় পথের বৈশিষ্ট্য কি? বড় পথের বৈশিষ্ট্য হলো আর বেশি, চার্জ থেকে দূরত্ব বেশি, ই কম, প্রাবল্য কম। এই বড় পথে আমরা কি দেখতেছি? পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ বড়। দেখো এই যে গ্যাপটা এতটুকু, পরপর দুইটা বলরেখার মধ্যে। এখানে দেখো পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপটা বড়, এতটুকু। তাহলে এইখানে আমরা বুঝতেছি পরপর দুইটি বলরেখার মধ্যে গ্যাপ বেশি, পরপর দুইটা বলরেখার মধ্যে, লিখো লিখো, কাজে দিবে, কাজে দিবে, মধ্যে গ্যাপ বেশি। এখন এই যে গ্যাপ কম আর গ্যাপ বেশি, এটা দিয়ে আসলে কি বোঝায়? মনে করো তুমি খাতায় গ্যাপ কম দিয়ে লিখো। খাতায় তুমি যখন দুইটা লাইনের মধ্যে গ্যাপ কম দাও, লাইনগুলা কি হয়? ঘন ঘন হয়ে যায়। তখন বললি তোমার হাতের লেখা ঘন। আবার তোমার বন্ধু ফাঁকা ফাঁকা দিয়ে লেখে, অর্থাৎ পাশাপাশি দুইটা লাইনের মধ্যে গ্যাপটা দেয় বেশি। যখনই কেউ একজন ফাঁকা ফাঁকা দিয়ে লিখে, আমরা বলি যে ওইখানে লিখার ঘনত্ব কম, লিখার ঘনত্ব কম, ফাঁকা ফাঁকা দিয়ে লিখছে। তাইলে এইখানেও ব্যাপারটা তাই। যখন পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপটা কম থাকে, আমরা কি বলি? বলরেখাগুলা ঘন। আমরা কি বলি? বলরেখার ঘনত্ব বেশি। আমরা কি বলি? বলরেখার ঘনত্ব বেশি, বলরেখার ঘনত্ব বেশি, বেশি। এই যে আপ সাইন দিলাম। আর যখন গ্যাপটা বেশি থাকে তখন আমরা বলি বলরেখার ঘনত্বটা কম, বলরেখার ঘনত্বটা কম, ঠিক আছে? বলরেখার ঘনত্ব কম, বলরেখার ঘনত্ব কম, ঘনত্ব কম। এখন এই জিনিসটা দেখে সায়েন্টিস্টরা দেখো কত বুদ্ধিমান, চিন্তা করলো, আরে তড়িৎ বলরেখা দেখেই তো আমি বুঝতে পারি প্রাবল্য কিরকম। যখন বলরেখার ঘনত্ব বেশি তখন প্রাবল্যটাও বেশি, যখন বলরেখার ঘনত্ব কম তখন প্রাবল্যটাও কম। তার মানে কি দাঁড়াইলো? বলরেখার ঘনত্ব বেশি থাকলে প্রাবল্য বেশি হবে। দেখো বলরেখার ঘনত্ব যখন বেশি, প্রাবল্য তখন বেশি, ইটা বড়। আবার বলরেখার ঘনত্ব যখন কম তখন প্রাবল্যটাও কম। এখান থেকে বুঝলো আরে প্রাবল্য তো আমি বুঝতে পারি বলরেখার ঘনত্ব দেখে। প্রাবল্য বেশি হলে বলরেখার ঘনত্ব হবে বেশি, প্রাবল্য কম হলে বলরেখার ঘনত্ব হবে কম। তাহলে এখান থেকে ওনারা বললো তড়িৎ প্রাবল্যের মান তড়িৎ বলরেখার ঘনত্বের সমানুপাতিক। তাহলে কি বললো দেখো, তড়িৎ প্রাবল্যের মান তড়িৎ বলরেখার ঘনত্বের সমানুপাতিক। তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে ই এর মান সমানুপাতিক বলরেখার ঘনত্ব, বলরেখার ঘনত্ব। তাইলে আমরা ভাই অনেক কিছু পড়ে ফেলছি। এখন দেখো তড়িৎ বলরেখার গুলা ডিরেকশন কিরকম। দেখো এই চার্জের পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখাগুলা বাইরে বের হয়ে যাচ্ছে, এই চার্জের পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখাগুলা বাইরে বের হয়ে যাচ্ছে। এই যে আবার একে একে একটু দেখাচ্ছি, এই যে এই চার্জের পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখাগুলা বাইরে বের হয়ে যাচ্ছে।
এই চার্জের পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখাগুলা বাইরে বের হয়ে যাচ্ছে, এই চার্জের পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখাগুলা বাইরে বের হয়ে যাচ্ছে। মাথায় রাখবে এই চার্জটা কি বলো দেখি, এই চার্জটা কিন্তু একটা পজিটিভ চার্জ। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা এখন কি বলো তো দেখি, পজিটিভ। সো অলওয়েজ মাথায় রাখবা পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলা বের হয়, পজিটিভ চার্জ থেকে কি হয়, বলরেখাগুলা নির্গত হয় বা বলরেখাগুলা উৎপত্তি হয়। কাজেই মাথায় রাখবা যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ধনাত্মক, এটার মানে কি, মানে হচ্ছে এখান থেকে বলরেখাগুলা তৈরি হবে, বলরেখাগুলা লিখে রাখো, বলরেখাগুলো পজিটিভ চার্জের পৃষ্ঠ থেকে নির্গত হয়। দেখো তো এই চার্জ থেকে বলরেখাগুলো লাইটের মতো বেরোচ্ছে, লাইটের মতো বেরোচ্ছে, হইলো। এখন যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা নেগেটিভ হইতো তাহলে কি হইতো, দেখো এটা খুবই সহজেই দেখায় দিব। যদি নেগেটিভ হইতো তাহলে কি হইতো, কেস 2, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ঋণাত্মক। এগুলা নোট রাখবে সারা জীবন, আর কিছু দেখা লাগবে না। হ্যাঁ, এই দেখো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা এখন ঋণাত্মক, তাইলে মনে করো এই যে এই মাঝখান চার্জটা এখন নেগেটিভ। তোমরা অনেকে জানতে চাইতে ভাই নেগেটিভ হলে কি হবে, দেখো এটা এখন মাইনাস কিউ। তাইলে এখন আমি এই চার্জের জন্য বলরেখা আঁকতে চাই, কি করবো, আবার আগের মতো এইখানে একটা 1 কুলম রাখবো, এখানে একটা 1 কুলম, এখানে একটা 1 কুলম, এখানে একটা 1 কুলম, এই 1 কুলম, এই 1 কুলম, এই 1 কুলম, এই 1 কুলম রাখলাম। এখন কি করব, দেখবো 1 কুলম চার্জ গুলা কই যায়। দেখো এই 1 কুলম চার্জ গুলা কই যাবে, 1 কুলম চার্জ গুলা কই যাবে বলতো। এখন কিন্তু এই মাইনাস কিউ চার্জটা এই 1 কুলম চার্জ গুলাকে ওর দিকে আকর্ষণ করবে, এইভাবে আকর্ষণ করবে, ওর দিকে কাছে টানবে, ওর দিকে কি করবে, কাছে টানবে। এই যে এইভাবে ওর দিকে এখন কাছে টানবে, ওর দিকে 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 কাছে টানবে। অর্থাৎ এখন কিন্তু বলরেখাগুলোর ডিরেকশন দেখো উল্টায় গেছে। এখন দেখো এই 1 কুলম চার্জ কোন দিক যাবে, এই দিক যাবে, এই 1 কুলম চার্জ 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 এই দিক, এ এদিক, এ এদিক, এ এদিক। সো এই যে চার্জগুলা, 1 কুলম চার্জগুলার যে গতিপথ, এখন কিন্তু এরা ভেতরের দিকে ঢুকতেছে, মাইনাস চার্জের দিকে যাচ্ছে। ঠিক আছে, সো মাথায় রাখবা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ নেগেটিভ হলে কি হয়, তড়িৎ বলরেখাগুলা ভেতরের দিকে ঢুকে, অথবা নেগেটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখাগুলা ভেতরের দিকে ঢুকে। অর্থাৎ তড়িৎ বলরেখা বের হয়ে হচ্ছে পজিটিভ চার্জের পৃষ্ঠ থেকে, তড়িৎ বলরেখাগুলা প্রবেশ করে হচ্ছে নেগেটিভ চার্জের পৃষ্ঠে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখো, একটু লিখে রাখো। তড়িৎ বলরেখাগুলো দেখা এখন ঢুকতেছে না, প্রবেশ করতেছে। হ্যাঁ, ভালো বাংলা হচ্ছে প্রবেশ করতেছে। তড়িৎ বলরেখা নেগেটিভ চার্জের পৃষ্ঠে প্রবেশ করে। ঠিক আছে, হইল। তাহলে এই যে তড়িৎ বলরেখা নিয়ে যত যা যা কথাবার্তা ভাইয়া বললাম, হ্যাঁ হ্যাঁ নাইম, তোমার প্রশ্নের আনসার আসতেছে, আমার মজা লাগতেছে। এই যে দেখো ব্রেক দিয়ে দিবে এখনই। 1 কুলম চার্জ সবসময় কি পজিটিভ হবে, ডেফিনেশনই হচ্ছে একক ধনাত্মক চার্জ। হ্যাঁ, এই কারণে ভাইয়া টেস্ট চার্জ নেগেটিভ হতে পারে। হ্যাঁ, এই যে ভাইয়া দেখাইলাম টেস্ট চার্জ নেগেটিভ, এই যে টেস্ট চার্জ নেগেটিভ দেখাইছি তো। এই যে টেস্ট চার্জ নেগেটিভ হলে কি হয়, নামাজের টাইম দিচ্ছে, আমিও পড়বো নামাজ। ইলেকট্রিক ফিল্ড বলা হয় কেন, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, কারণ এখানে তড়িৎ বল কাজ করতেছে, আর এখানে বড় মাস্তানটা একটা ক্ষেত্র তৈরি করছে, ক্ষেত্র মানে একটা এলাকা, এলাকা তৈরি করছে। সো তড়িৎ বল কাজ করতেছে এমন একটা এলাকা, এই কারণে নাম দিছে তড়িৎ ক্ষেত্র। ফ্লোচার্ট ড্র করতে চাই, বাট এক্সামে কি ফ্লোচার্ট সি নং নাকি ডি নং এ ড্র করবো, নাকি ইচ্ছা বর্ণ যেখানে তোমার ড্র করে তুমি সুবিধা পাও, এটা ফ্লোচার্টের জন্য আলাদা নাম্বার নাই। আফরা বলছে বিন্দু চার্জ ছাড়া কি কোনো চার্জের বলের মান নির্ণয় করা সম্ভব নয়। ভেরি গুড আফরা, আমরা দেখবো বিন্দু চার্জ ছাড়াও চার্জের বলের মান নির্ণয় করা সম্ভব, একটু ওয়েট করতে হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। 7 বা 8 নাম্বার লেকচার যখন আসবে সেখানে দেখাবো। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের ম্যাথ গুলা কিভাবে ভাই আসবো ওগুলোর জন্যই তো নেক্সট ক্লাসটা রাখছি, সিকিউ এবং এমসিকিউ সমস্যা ওই ক্লাসের জন্যই। ভাইয়া নামাজে, হ্যাঁ নামাজের টাইম দিব। 1 কুলম চার্জ অবশ্যই সবসময় পজিটিভ হবে। তড়িৎ বলরেখা কি সবসময় পজিটিভ হবে, দেখো তড়িৎ বলরেখাগুলা কিন্তু কোনো মান না, তড়িৎ বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, এটা একটা ড্রয়িং ফিগার, আর কিছু না। দেখি দেখি আর কারো কোনো কোয়েশ্চেন। ট্রায়াঙ্গেলের ম্যাথ, হ্যাঁ আসবে আসবে।
ওকে, তাহলে দেখো এইটা আমরা হয়ে গেল নাকি? তাহলে এখন আমরা দেখতে চাই যে অ্যাকচুয়ালি পাশাপাশি দুইটা পজিটিভ চার্জ বা পাশাপাশি দুইটা নেগেটিভ চার্জ বা একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ রাখলে তড়িৎ বলরেখার চেহারাটা কিরকম হয়। তো আমরা একটি এক্সাম্পল দিব, এই এক্সাম্পল গুলো তোমাদের এমসিকিউতে কাজে লাগতে পারে। দেখো এক্সাম্পল 1, এই ড্রয়িং গুলো তোমাদের কাজে লাগবে। 1 নাম্বার, মনে করো এইখানে একটা মাস্তান চার্জ আছে, পজিটিভ মাস্তান চার্জ, এইখানে একটা নেগেটিভ মাস্তান চার্জ আছে মাইনাস কিউ, ঠিক আছে? তাইলে এখন কি হবে বলতো, প্লাস কিউ চার্জ থেকে একটা তড়িৎ বলরেখা বের হবে, মাইনাস কিউ চার্জও কিন্তু একটা তড়িৎ বলরেখা তৈরি করার চেষ্টা করবে। কিন্তু দেখো আমরা সবাই জানি যে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বের হয়, নেগেটিভ চার্জে বলরেখা প্রবেশ করে। পজিটিভ চার্জের পৃষ্ঠ থেকে বলরেখাগুলো বের হবে, নেগেটিভ চার্জে প্রবেশ করবে। সো দেখো পৃথিবীতে এরকমই হয় যে সবসময় পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়, আর নেগেটিভ চার্জ কি করে, সেই তড়িৎ বলরেখাটাকে টেনে ওর কাছে নিয়ে আসে। তাহলে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হবে, পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হবে, পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হবে, নেগেটিভ চার্জে ঢুকবে। পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়ে নেগেটিভ চার্জে ঢুকতেছে, পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে ঢুকতেছে, পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে ঢুকতেছে। সো যেই বলরেখাগুলাই পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে, পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে, ও কিন্তু নেগেটিভ চার্জে ঢুকতেছে। সো আমরা বলি যে এরকম যদি প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ পাশাপাশি থাকে, সেই ক্ষেত্রে তড়িৎ বলরেখার ফিগারটা অনেকটা এইরকম হয়, ঠিক আছে? সেটা তোমরা 9-10-এ দেখছো কিনা, আমাদের সময় 9-10-এ আমরা এটা করতে হইতো, ঠিক আছে? তো আরেকটা কেস আমি একটু দেখি, এটা হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2টা খুব ইন্টারেস্টিং, এখান থেকে তোমরা একটা মজার আইডিয়া পাবা। সেটা হচ্ছে, একটু দেখো, এইখানে মনে করো একটা চার্জ আছে, চার্জটা মনে করো প্লাস কিউ, আর এইখানে মনে করো আরেকটা চার্জ আছে, এটাও মনে করো প্লাস কিউ। এখন কি হবে, পাশাপাশি দুইটা পজিটিভ চার্জ রাখছি, এখন কি হবে? আবার মনে করো আমি যদি এরকম দেই তোমাকে এক্সাম্পল 3, পাশাপাশি দুইটা নেগেটিভ চার্জ থাকলেই বা কি হবে বলরেখাটা? এই মনে করো একটা নেগেটিভ চার্জ মাইনাস কিউ, এই মনে করো আরেকটা নেগেটিভ চার্জ মাইনাস কিউ। যদি পাশাপাশি দুইটা নেগেটিভ চার্জ থাকে তাহলে বলরেখা কিরকম হবে? দেখো খুব সহজ, একটা পজিটিভ আরেকটা পজিটিভকে দেখতে পারে না, দুই চোখে দেখতে পারে না। তো চিন্তা করো এই বাম পাশের পজিটিভটা থেকে তড়িৎ বলরেখা বের হইলো, তো তড়িৎ বলরেখা বের হইলো, তড়িৎ বলরেখা বের হওয়ার পরে দেখে যে আরে সামনে তোর শত্রু, সামনে এই পজিটিভ আরেকটা চার্জ বসে আছে। তো তখন এই যে এই পজিটিভ চার্জ থেকে যখনই তড়িৎ বলরেখা বের হওয়া শুরু করে, তখন যে সামনে এই পজিটিভ কিউ চার্জকে দেখে বলে যে আরে ওই বেটাটা আমার শত্রু, ওকে আমি পছন্দ করি না, ওরে আমি সারা জীবন বিকর্ষণ করে আসছি। সো তড়িৎ বলরেখা গুলা তখন কি করে, এই প্লাস কিউ চার্জটা থেকে দূরে সরে যায়, প্লাস কিউ চার্জ থেকে দূরে সরে যায়। তাহলে দেখো এই প্লাস কিউ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হবে, কিন্তু এই ডান পাশের চার্জ থেকে দূরে সরে যাবে, কারণ কি একেও পছন্দ করে না। তাহলে দেখো দূরে সরলে কিরকম হবে, এইরকম দেখো দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, এই যে এরকম দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? সো আলটিমেটলি যেটা হয় যে পেছনের দিকে দূরে সরে যায়, অর্থাৎ এই বলরেখাগুলো সামনে যাইতেই চায় না, কারণ সামনে অপছন্দের মানুষ। ঠিক একইভাবে এই প্লাস কিউ চার্জ থেকে বলরেখাগুলো নির্গত হবে, কারণ আমরা জানি পজিটিভ চার্জ থেকে বলরেখা নির্গত হয়, নির্গত হয়ে কি সামনে যাবে না, কারণ সামনে কি আছে, ওর শত্রু আরেকটা পজিটিভ চার্জ। সো এখান থেকে বলরেখাগুলো কিভাবে বের হবে, বের হয়ে পেছনে চলে যাবে, বের হয়ে পেছনে চলে যাবে, সামনে আর যাবে না, কারণ কি সামনে শত্রু, সামনে অপছন্দের মানুষ, সামনে আর যাবে না, সামনে অপছন্দের মানুষ, ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে? এই তাইলে খেয়াল করে দেখছো এইখানে কিন্তু আমাদের একটা স্পেশাল জায়গা তৈরি হয়েছে, একটা স্পেশাল জায়গা তৈরি হয়েছে। কি জায়গা? আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ বলরেখাগুলা সব কি করতেছে, পেছনের দিকে সরে যাচ্ছে, পেছনের দিকে সরে যাচ্ছে। তাহলে মাঝের এই অঞ্চলে বলতো কোনো বলরেখা আছে? এই যে মাঝে একটা অঞ্চল তৈরি হয়েছে না, এই অঞ্চলে কি কোনো বলরেখা আছে? এই অঞ্চলে কি কোনো বলরেখা আছে? দেখো তো, এই যে সাদা কালারের এই যে অঞ্চলে, এই অঞ্চলে কোনো বলরেখা আছে? নাই। তাইলে আমরা বলছি যে বলরেখার ঘনত্ব, তড়িৎ বলরেখার ঘনত্ব তড়িৎ প্রাবল্যের মান নির্দেশ করে। তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে বলরেখার ঘনত্বের সমানুপাতিক। এখন আমারে বলো এই অঞ্চলে তড়িৎ বলরেখা কয়টা আছে? এই অঞ্চলটাই যে মাঝের ফাঁকা অঞ্চলটা, তড়িৎ বলরেখা কয়টা আছে? তড়িৎ বলরেখা নাই। তাহলে এই অঞ্চলে যেহেতু তড়িৎ বলরেখা নাই, তাহলে তড়িৎ বলরেখার ঘনত্ব এখানে কত? 0। তাহলে তড়িৎ বলরেখার ঘনত্ব যদি 0 হয়, আমাকে বলতো এই অঞ্চলে তড়িৎ প্রাবল্য কত? 0। তাহলে এই অঞ্চলে তড়িৎ প্রাবল্য কত? 0। কারণ আমরা বলছি তড়িৎ প্রাবল্যের মান কার উপর ডিপেন্ড করে? তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে তড়িৎ বলরেখার ঘনত্বের সমানুপাতিক। তাহলে এখানে তড়িৎ বলরেখাই নাই, বলরেখা না থাকলে এখানে তড়িৎ প্রাবল্য থাকবে না।
কাজে এখানে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে 0। এই টাইপের পয়েন্টকে বা এই টাইপের অঞ্চলকে নাল রিজিয়ন বলা হয়। কি বলা হয়? নাল রিজিয়ন। নাল রিজিয়ন মানে হচ্ছে যেখানে ই শূন্য হয়ে যায়, যেখানে ই শূন্য হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা এরকম অঙ্ক করছো না 9-10 থাকতে, যে এই পাশে একটা পজিটিভ চার্জ ছিল, এই পাশে একটা পজিটিভ চার্জ, কোয়েশ্চেন করতো সংযোজক রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য আসবে, মনে আসছে? সো এই যে দুইটা চার্জের মাঝখানে একটা পয়েন্টে প্রাবল্য শূন্য থাকে। সো দেখো আমরা কিন্তু বলরেখার রেসপেক্টে বলতে পারি যে এইরকম একটা পয়েন্ট এখানে তুমি পাবা বা অঞ্চল পাবা যেখানে কিন্তু তোমার তড়িৎ প্রাবল্যটা শূন্য আসবে। আসো নেগেটিভ, এবার দেখো আগের মতোই এই নেগেটিভ কিউ চার্জ সামনে দেখতেছে ওর অপছন্দের মানুষ আরেকটা নেগেটিভ চার্জ, তাহলে কি করবে? এই 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 কি করবে? বলরেখাগুলাকে দূরে সরায় দিবে। কারণ কি? বলরেখাগুলা সামনে কেন যাবে না? সামনে যাবে না কারণ সামনে কে আছে? অপছন্দের মানুষ। ঠিক একইভাবে এই এর থেকে বলরেখা, আচ্ছা আমি একটু ভুল করছি। বলো তো আমি কি ভুল করছি? আমার এই ছবিটা আমি এখন আঁকি না, আমি একটা ভুল করছি। বলতো কি ভুল করছি? এক্স্যাক্টলি ডিরেকশন ভুল করছি, সাবাস। তাহলে দেখো এই ডিরেকশন গুলা ভুল হয়েছে। আমরা জানি যে আমাদের নেগেটিভ, যখন নেগেটিভ চার্জ থাকে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা যখন নেগেটিভ হয় তখন তড়িৎ বলরেখাগুলো আসলে ভিতরে ঢুকে। সো এখানে তড়িৎ বলরেখাগুলো ভিতরে ঢুকবে, তড়িৎ বলরেখাগুলো কি হবে? ভিতরে ঢুকবে। সো তড়িৎ বলরেখাগুলো এখানে ভিতরে ঢুকবে, ঠিক আছে? সো তড়িৎ বলরেখাগুলো কি হবে? ভিতরে ঢুকবে। বাট এই তড়িৎ বলরেখাগুলা সবসময় আমাদের এইভাবে ভিতরে ঢুকবে, ঠিক আছে? কারণ কি? ও সামনের দিকে থাকবে না। কারণ কি? কারণ সামনে কি আছে? ওর অপছন্দের নেগেটিভ কিউ চার্জ। তাহলে এখানেও নেগেটিভ কিউ চার্জের জন্য তড়িৎ বলরেখাগুলো এরকম হবে, 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 ঠিক আছে? এরকম হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বলরেখাগুলো কি হবে বলতো? ভিতরে ঢুকবে, কিন্তু কখনোই কি হবে না? অন্য চার্জের বলরেখার দিকে যাবে না। কেন যাবে না? কারণ অন্য চার্জটা তার অপছন্দের চার্জ, ঠিক আছে? অন্য চার্জটা কি? তার অপছন্দের চার্জ। তাইলে তুমি খুব সিম্পলি এইভাবে মনে রাখতে পারো যে দেখো এখানে ছিল প্লাস চার্জ, এখানে ছিল মাইনাস চার্জ, এখানে দুটাই প্লাস, এখানে দুটাই মাইনাস, এখানে বলরেখাগুলো জাস্ট বের হইছে আর এখানে বলরেখাগুলো জাস্ট ঢুকছে। পার্থক্য এই জায়গাতেই, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? সো এইটা তোমরা একটু খেয়াল রাখো, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এখানেও কিন্তু একটা নাল পয়েন্ট তৈরি হবে, ঠিক আছে? এখানেও কিন্তু একটা নাল রিজিয়ন তৈরি হবে বা নাল পয়েন্ট তৈরি হবে। দেখো এই জায়গাটাতেও একটা তড়িৎ প্রাবল্য শূন্য এরকম একটা অঞ্চল পাওয়া যাবে, আমরা যখন ম্যাথ করব দেখতে পারবো, ঠিক আছে? তাইলে আমি পরীক্ষার জন্য তোমাদের যা যা দরকার সব পড়ায় দিছি। এই স্লাইডটা তোমরা প্যারালাল টেক্সট থেকে নাও, এমসিকিউ এর জন্য রিডিং দিতে পারো, ঠিক আছে? এমসিকিউ এর জন্য রিডিং দিবা। ওকে, তাহলে আমরা মনে হয় একটা ব্রেকে যাইতে পারি, নামাজের ব্রেক। তাহলে আমরা চেষ্টা করব, দেখা যায় যে ব্রেক যেই টাইমে দেই ওর চাইতে 2 মিনিট এমনিতেও বেশি লাগে। 44-এ দিলাম ব্রেক, তাহলে আমরা এটা শেষ হবে হচ্ছে 5টা 51-তে। যাও, ঠিক আছে? হ্যাঁ ফাহিম, এক্সাম্পল এক রিক্যাপ দিব। ও দেখো এই যে পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে, আমরা তো জানি যে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়, ঢুকে কোথায় বলো তো? ঢুকে হচ্ছে নেগেটিভ চার্জে। সো পজিটিভ থেকে বের হবে, নেগেটিভে গিয়ে ঢুকবে। তাহলে দেখো এই যে পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে বলরেখা নেগেটিভ চার্জে, তাহলে ডিরেকশনটা দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। একজন জিজ্ঞেস করছিল ভাই 3 জোড়াই কেন আঁকছেন? ইচ্ছা, তুমি চাইলে হাজার হাজার জোড়া আঁকতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য এই যে আরেকটা জোড়া এঁকে দিলাম। এগুলা মানে খুব বেশি ফ্যাক্ট না যে জোড়ায় জোড়ায় ঢুকবে বের হবে, অত চিন্তা ভাবনা দরকার নাই। জাস্ট ছবিটা এরকম হবে, একটু বুঝলেই হবে। ঝামেলা হয়েছে কি, এই ধরনের চ্যাপ্টার গুলা না আমরা রিয়েল লাইফে রেগুলার দেখি না। মনে করো ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, এগুলো আমরা রেগুলার দেখি যে আচ্ছা ওই বল মারতেছে, ঢুকতেছে, বেরোচ্ছে, রেগুলার দেখি। মানে চোখের সামনে হয়তো আমরা আর কি ভিজুয়ালাইজ করতে পারি, বাট এই চ্যাপ্টার গুলা আমরা কিন্তু ভিজুয়ালাইজ কম করতে পারি, কারণ এগুলো হচ্ছে ঘটনার আড়ালের ঘটনা নিয়ে কথা বলে, বুঝছো? সো এই কারণে মাঝে মধ্যে একটু ডিফিকাল্ট লাগতে পারে। বাট তুমি ভাইয়ের ওপর ভরসা রাখো, একটু কৌশলে কাজকর্ম করো, তাহলেই হবে, ঠিক আছে?
আচ্ছা, হইছে, চলো, আমারও ওজু করে নামাজ পড়া হয়ে গেছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা সোজাই হবে ইনশাল্লাহ। প্রান্ত বলছো, আচ্ছা, একজন বলছে ভাইয়া নেগেটিভ চার্জের জন্য ঢুকতেছে কেন, এই যে নেগেটিভ এটা ঢুকছে কেন? বললাম না যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ যদি নেগেটিভ হয়, বলরেখা ঢুকে, তাহলে এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ চার্জ। তাহলে দেখো এই কারণে নেগেটিভ চার্জের জন্য বলরেখা গুলা ঢুকবে। এটা একটা। আরেকজন কোশ্চেন করছিল ভাইয়া যদি কোনো চার্জের মান অনেক বড় হয় তাহলে ও কি অন্যদের বলরেখা টাইনা নিবে? না, পজিটিভ চার্জ হলে অলওয়েজ বলরেখা বের হবে, আর নেগেটিভ চার্জ হলে অলওয়েজ বলরেখা ঢুকবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে বলো? দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে তো নাকি? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আসো, এখন আমরা পড়বো সুষম তড়িৎ ক্ষেত্র। তো এটা নিয়ে প্রেশার নেওয়া দরকার নেই। সুষম তড়িৎ ক্ষেত্র হয়েছে কি, সুষম তড়িৎ ক্ষেত্র কিভাবে তৈরি হয় বা কেন সুষম তড়িৎ ক্ষেত্র, সেটার যে ইনহারেন্ট ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা সেটা আমরা দিতে পারবো যখন আমরা গাউসের সূত্র পড়বো তখন। বাট এখন ভাইয়ার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলেই হবে। দেখো, এর বেশি লাগবে না। তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং দিক একই, তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে। খুব সুন্দর কথা। এখন একটু খেয়াল করো, সুষম তড়িৎ ক্ষেত্র হবে কিভাবে। আমি গত ক্লাসে তোমাকে বলছিলাম যে একটা পেপারের ওপর বা একটা কাগজের ওপর আমি যদি চার্জ ছিটিয়ে দিই, কি হয় বলতো? চার্জ গুলা খুব সুন্দর মতো বিন্যস্ত হয়ে যায়, তাই না? তাহলে এইটা মনে করো একটা পাতলা পাত, এটা মনে করো একটা কি পাতলা পাত। এই পাতলা পাতে আমি মনে করো কিছু পজিটিভ চার্জ ছিটায় দিলাম। এই হচ্ছে কিছু পজিটিভ চার্জ সুন্দর করে বিন্যস্ত হইলো। তোমরা সুন্দর করে ছবি আঁকবা, সুন্দর করে পজিটিভ চার্জ বিন্যস্ত হইলো। ঠিক আছে, এটা একটা পাত। এই পাত থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমি আরেকটা পাত আঁকবো। এটা আর একটা পাত আঁকলাম। ঠিক আছে, এটাও একটা পাতলা পাত। এই পাতলা পাতে আমি কি করবো জানো? এবার আমি একে নেগেটিভ চার্জ দিব। নেগেটিভ চার্জ কেমন হবে? এই 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 এই। সো সায়েন্টিস্টরা কিন্তু এইভাবেই মানে জিনিসপাতি গুলা বের করছে, বুঝছো? তাহলে এইটা একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জের পাত। এখন দেখো, আমরা এতক্ষণ যা কাজ করছি সবখানে ছোট ছোট অল্প অল্প চার্জ ছিল, চার্জ গুলো এক জায়গার মধ্যে ছিল, পয়েন্ট চার্জ, বিন্দু চার্জ। বাট এই চার্জ গুলা কিন্তু বিস্তৃত, এগুলা কিন্তু একটা বিন্দুতে সীমাবদ্ধ না, বিস্তৃত। এখানেও দেখো নেগেটিভ চার্জ গুলা বিস্তৃত। সেই বিস্তৃত চার্জ গুলার জন্য আমাদের কিন্তু প্রাবল্য গুলা একটু অন্যরকম হয়। বিস্তৃত চার্জের জন্য প্রাবল্যটা একটু অন্যরকম হয়। কিরকম? সায়েন্টিস্টরা দেখলো যে এই যে পজিটিভ চার্জ আর এই যে নেগেটিভ চার্জ, আমরা তো জানি যে পজিটিভ চার্জ গুলো থেকে বলরেখা বের হবে, নেগেটিভ চার্জে তড়িৎ বলরেখা ঢুকবে। তাইলে ওনারা পর্যবেক্ষণ করলো যে পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়ে নেগেটিভ চার্জে এইভাবে ঢুকতেছে। তাহলে এখানে তো চার্জ একটা দুইটা না, অনেকগুলা চার্জ না, অনেকগুলা চার্জ থেকে অনেকগুলা বলরেখা বের হবে। তাহলে এই একটা বের হইলো, এ একটা বের হয়, এ একটা বের হয়। ওনারা ঠিক যেরকম বলরেখা গুলাকে দেখছে আমি ঠিক সেই রকম আঁকতেছি। দেখো, এইভাবে পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হচ্ছে। দেখো, পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হচ্ছে, বলরেখা বের হচ্ছে, নেগেটিভ চার্জে ঢুকতেছে, নেগেটিভ চার্জে ঢুকতেছে। দেখো, পজিটিভ থেকে বের হচ্ছে, নেগেটিভ ঢুকতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই স্বাভাবিক যে পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হবে, নেগেটিভ চার্জে ঢুকবে। এখন এই বলরেখাগুলাকে খেয়াল করছো? দেখতে খুব সুন্দর লাগতেছে না বলরেখাগুলা? কেন সুন্দর লাগতেছে জানো? কারণ এই বলরেখাগুলার ডিরেকশন সব জায়গায় একই। তুমি একটু খেয়াল করো, এই পয়েন্টে বলরেখার ডিরেকশন কোন দিকে? ডান দিকে। এই পয়েন্টে কোন দিকে? ডান দিকে। এই পয়েন্টে কোন দিকে? ডানে। এই পয়েন্টে কোন দিকে? ডানে। এই পয়েন্টে কোন দিকে? ডানে। এই পয়েন্টে কোন দিকে? ডানে, ডানে, ডানে। অর্থাৎ বুঝতে পারতেছো প্রত্যেকটা পয়েন্টে বলরেখার ডিরেকশন কি আছে? সেম আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে প্রতিটি বিন্দুতে, প্রতিটি বিন্দুতে, প্রতিটি বিন্দুতে কি আছে? তড়িৎ বলরেখা দিক সেম। আচ্ছা বলো তো, তড়িৎ বলরেখার দিক জানি কি নির্দেশ করে? সেটাই কি তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে? তাহলে তড়িৎ বলরেখার দিক যদি সেম থাকে, আমরা বলতে পারি না যে ওই বিন্দুগুলোতে তড়িৎ প্রাবল্যের দিক সেম? তাহলে এইটার মানে হচ্ছে ই বা তড়িৎ প্রাবল্য এর দিক সেম, ই এর দিক সেম। হইলো? আচ্ছা, এবার আসো, আমরা বলছিলাম যে দেখতে হয় অনেক সময় যে তড়িৎ প্রাবল্যের মান আমরা একটা স্পেশাল উপায়ে বের করতে পারি। কিভাবে মনে আছে? তড়িৎ বলরেখাগুলোর ঘনত্ব দেখে, তড়িৎ বলরেখাগুলা ঘন ঘন কিনা সেটা দেখে। তড়িৎ বলরেখার ঘনত্ব কোথাও বেশি হইলে সেখানে প্রাবল্য বেশি, কোথাও ঘনত্ব কমে গেলে সেখানে প্রাবল্য কম।
ঘনত্ব কিভাবে বুঝবো? দেখতে হবে পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কিরকম আছে। খেয়াল করো, মনে করো আমি এইখান বরাবর একটা দাগ দিলাম, এইখান বরাবর একটা দাগ দিলাম। তাহলে দেখো এইখানে পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কিন্তু দুইটা ক্ষেত্রেই সমান। আবার এইখানে দেখো পরপর দুইটা বলরেখার মধ্যে গ্যাপ কিন্তু সমান। খেয়াল করে দেখো, তুমি যদি হাতের আঙ্গুলে মাপো পরপর দুইটা বলরেখার ভিতরে গ্যাপ কিন্তু সমান পাবা। তুমি একটু নিজের হাতের আঙ্গুলে মেপে ট্রাই করে দেখো, এখানে তুমি যদি দেখো মোটামুটি 2 আঙ্গুল পরিমাণ গ্যাপ আছে প্রত্যেকটা বলরেখার মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটা বলরেখার মধ্যে কয় আঙ্গুলের গ্যাপ দেখো তো? এই যে 2 আঙ্গুলের গ্যাপ, আমার হাতে 2 আঙ্গুলের গ্যাপ। সো প্রত্যেকটা বলরেখার কিন্তু পরপর দুইটা বলরেখার কিন্তু ঘনত্ব সমান। তাহলে দেখো এইখান বরাবর দুইটা বলরেখার মধ্যে 2 আঙ্গুল গ্যাপ, আবার এইখান বরাবর দুইটা বলরেখার মধ্যে 2 আঙ্গুল গ্যাপ। তার মানে কি বলরেখাগুলা এই পাশ থেকে এই পাশে গেছে, কিন্তু সবসময় দুইটা বলরেখার মধ্যে গ্যাপ সেম ছিল। তার মানে কি সবসময় দুইটা বলরেখার মধ্যে গ্যাপ সেম ছিল, মানে হচ্ছে বলরেখাগুলোর ঘনত্ব একই ছিল। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে এই প্লাস থেকে মাইনাসের দিকে গেল, এরকম কি হয়েছে যে কোথাও বলরেখা বেশি ঘন কোথাও কম ঘন না, এটা দেখতে অনেকটা সুন্দর সুষম, অর্থাৎ সব জায়গাতেই বলরেখাগুলা সমান ঘনত্ব। এখানেও ঘনত্ব যা, এখানেও ঘনত্ব তা, এখানেও 2 আঙ্গুল গ্যাপ, এখানেও 2 আঙ্গুল গ্যাপ। তাহলে আমরা বলতে পারি যে বলরেখাগুলার ঘনত্ব কি? প্রতিটি বিন্দুতে বলরেখাগুলার ঘনত্ব সেম। প্রতিটি বিন্দুতে বলরেখার ঘনত্ব সেম। এখন বলতো বলরেখার ঘনত্ব আসলে কি নির্দেশ করে? বলরেখার ঘনত্ব নির্দেশ করে ই এর মান, প্রাবল্যের মান। তাহলে বলরেখার ঘনত্ব সেম হওয়া মানে হচ্ছে ই এর মান সেম। তাইলে আমার ডেফিনেশন বলছিল তড়িৎ প্রাবল্যের মান সমান এবং দিক যদি একই হয় সেটাই সুষম তড়িৎ ক্ষেত্র। তাইলে আমরা দেখাইলাম যে বলরেখার দিক সেম মানে ই এর দিক সেম, আবার বলরেখার ঘনত্ব সেম মানে ই এর মান সেম। তাহলে ই এর মান আর ই এর দিক সবসময় কি থাকে বলতো? সেম থাকে। প্রতিটা বিন্দুতে ই এর মান মানে প্রাবল্যের মান আর প্রাবল্যের দিক সেম থাকে। তাহলে যেহেতু প্রতিটা বিন্দুতে প্রাবল্যের মান আর প্রাবল্যের দিক সেম থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা কি তৈরি হয়েছে? সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এখানে একটা কি তৈরি হয়েছে বলতো? সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি যে এইখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া ম্যাথমেটিক্যালি প্রমাণ করেন যে এটা সুষম তড়িৎ ক্ষেত্র। প্রমাণটা আমরা গাউসের সূত্র যখন পড়বো তখন করতে পারবো। ওকে, বুঝছো? ঠিক আছে, আসো সবকিছু ক্লিয়ার হবে কেমনে কি, চ্যাপ্টারটা শেষ হইতে দাও তাইলে। এখন আসো তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতি। এটার একটা ফালতু জিনিস। কেন ফালতু জিনিস বলি? তোমরা সেই ফার্স্ট ইয়ারে থাকতে লব্ধি বল বাইর করা শিখছো না? কেউ যদি লব্ধি বল বাইর করতে পারে সে আসলে এই প্রাবল্যের উপরিপাতন নীতিও বুঝে। তো একটু বুঝো জিনিসটা আমি কি বলতে যাচ্ছি। মনে করো তোমাকে বলা হইলো যে এইখানে একটা চার্জ আছে, সাপোজ Q1 চার্জ, ঠিক আছে? এটা মনে করো একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী। তাহলে আরেকটা চার্জ মনে করো এখানে আছে, এটা মনে করো আরেকটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ Q2। আরেকটা চার্জ মনে করো এখানে আছে, এটা মনে করো আরেকটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ Q3। তো তোমাকে বলা হইলো যে এই যে চার্জগুলো, এই চার্জগুলো নিশ্চয়ই একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে। তো এই তড়িৎ ক্ষেত্রের এই পি বিন্দুতে তোমাকে বলা হইলো যে পি বিন্দুতে প্রাবল্য বের করো। পি বিন্দুতে কি বের করো? প্রাবল্য বের করো। এখন যখনই এই টাইপের কোশ্চেন আসবে তোমাকে আমি বলছিলাম যে প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে 1 কুলম চার্জের উপর বল, তাই তো? তাহলে তুমি যেটা করবা, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে ওই বিন্দুতে মনে মনে একটা 1 কুলম চার্জ বসায় দিবা। বসায় দিয়ে ওই 1 কুলম চার্জের উপর লব্ধি বল বের করবা। তাহলে পি বিন্দুতে প্রাবল্য বের করতে বললে কি করবা? পি বিন্দুতে 1 কুলম চার্জ মনে মনে বসাবা এবং সেই 1 কুলম চার্জের উপর কি করবা বলতো? লব্ধি বল বাইর করবা। লব্ধি বল নির্ণয়, ঠিক আছে? সো প্রাবল্য বের করতে বললে এই কাজটা করে দিবা। 1 কুলম চার্জের উপর যে লব্ধি বল সেটাই হবে প্রাবল্য। এখন অনেক সময় প্রাবল্য না বলে তোমাকে বলতে পারে যে লেটস সে পি বিন্দুতে কিউ সমান সমান 5 কুলম চার্জের উপর বল বের করো। কিউ সমান সমান 5 কুলম চার্জের উপর বল বের করো, বল। এখন এইটা তুমি কেমনে বাইর করবা? এটা আরো সোজা। তুমি পি বিন্দুতে প্রাবল্য বাইর করতে পারবা যেমনি হোক। পি বিন্দুতে প্রাবল্যটা কত ধরে নিলাম? ই হইল। এখন তোমাকে বলছে পি বিন্দুতে যদি তুমি 5 কুলম্বের একটা চার্জ রাখো সেই চার্জের উপর বলটা কত। সো তোমার প্রাবল্য জানা আছে পি বিন্দুতে, এখন তোমার ওই বিন্দুতে 5 কুলম্ব চার্জের উপর বল বের করতে হবে। বল আর প্রাবল্যের সম্পর্ক কি ছিল? এফ সমান সমান কিউ ইন্টু ই। তাইলে দেখো
আমার ফার্স্ট স্টেপে আমি কি শিখছি, প্রাবল্য বের করা শিখছি। কেমনে? 1 কুলম্ব চার্জের উপর লব্ধি বলই প্রাবল্য, শেষ। তাহলে এই প্রাবল্য আমি কি করব, নির্ণয় করব। এখন আমাকে বলছে পি বিন্দুতে 5 কুলম্ব চার্জের উপর বল, তাহলে কিউ এর মান 5 কুলম্ব। এখন তাহলে এটা কোশ্চেনে গিভেন থাকবে চার্জের মান। তাইলে বলতো এটা গিভেন আর এটা নির্ণয় করব, তাহলে অবশ্যই আমি এফ এর মানটা বের করে ফেলতে পারবো চার্জ ইনটু প্রাবল্য করে। সো এইভাবে আমরা কোন একটা পয়েন্টে প্রাবল্য বার করতে পারবো, ওই পয়েন্টে লব্ধি বলও বাইর করতে পারবো, বা বলটাও বাইর করতে পারবো একটা চার্জের উপরে। এই হচ্ছে কথা। এখন কথা হইলো যে এই পি বিন্দুতে আমি প্রাবল্য বাইর করব, তাহলে পি বিন্দুতে মনে মনে কি বসাবো, একটা 1 কুলম্বের চার্জ বসাই দিলাম। তাহলে 1 কুলম্বের চার্জের উপর আমাদের এই 3টা চার্জই বল প্রয়োগ করবে। কিভাবে বল প্রয়োগ করবে দেখো, এই 1 কুলম্বের চার্জের উপর কিউ1 চার্জটা এটাকে বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করবে? এই দিকে। 1 কুলম্বের চার্জের উপর কিউ1 চার্জের যেই বল, সেটাই কি কিউ1 চার্জের জন্য প্রাবল্য। 1 কুলম্বের চার্জের উপর যে বল, সেটাই কি প্রাবল্য। আর এই প্রাবল্যটা আমরা মাপতেছি কার জন্য? কিউ1 চার্জের জন্য। তাহলে এই প্রাবল্যটাকে আমি নাম দিলাম ই1 ভেক্টর। একইভাবে কিউ2 চার্জটা আমাদের এই পি বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জকে এই দিকে একটা বল প্রয়োগ করবে। এই বলটা কত হবে? ই2। কেন ই2 বললাম? 1 কুলম্ব চার্জের উপর যে বলটা প্রযুক্ত হয় সেটাই হচ্ছে ই, আর এইখানে কিউ2 চার্জটা এই বলটা প্রয়োগ করতেছে, তাই নাম দিছি ই2। একইভাবে কিউ3 চার্জটা এই পি বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জকে এই দিকে একটা ঠেলা দিবে। তাহলে এই ঠেলাটা, এই বলটার মান কত? ই3। কেন ই3 বলতেছি? কারণ 1 কুলম্ব চার্জের উপর যে বলটা কাজ করে সেটাই হচ্ছে ই, আর এখানে যেহেতু কিউ3 চার্জটা বল প্রয়োগ করতেছে, আমি এর নাম দিছি ই3। আপত্তি আছে কোনো? নাই। তাহলে দেখো 3টা চার্জ 3টা বল প্রয়োগ করতেছে। এখন আমাকে কি করতে হবে? লব্ধি বলটা বাইর করতে হবে। তাহলে লব্ধি বলটা কত হবে? লব্ধি বলটাই হবে প্রাবল্য। প্রাবল্যটাকে আমি ধরলাম হচ্ছে ই নেট লব্ধি প্রাবল্য। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে? ই1 একটা ভেক্টর, প্রাবল্য তো একটা ভেক্টর নাকি, একটা বল 1 কুলম্ব চার্জের উপর বল, প্লাস ই2 প্লাস ই3। এই যে জিনিসটা লিখলাম না, এই যে 3টা চার্জের জন্য 3টা প্রাবল্য পাইছি, 3টা প্রাবল্যকে ভেক্টর যোগ করলাম, তাহলে লব্ধি প্রাবল্য পেয়ে গেলাম কোন একটা পয়েন্টে। এই জিনিসটাকে বলা হয় প্রাবল্যের উপরিপাতন নীতি। অর্থাৎ এই যে 3টা প্রাবল্যকে লব্ধি করলাম, লব্ধি করে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বাইর করছি, এই প্রসেসটাকেই বলে তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতি, আর কিচ্ছু না। ঠিক না? কাজে এটা তো আসলে জাস্ট কি করছি, আমি লব্ধি বল বাইর করছি না, 3টা জিনিসের লব্ধি করছি, লব্ধি বল বের করছি। সো জাস্ট লব্ধি বল বাইর করা, এটাই হচ্ছে প্রাবল্যের উপরিপাতন, কিচ্ছু না। এখন চলো আমরা ম্যাথে যাই। শোনো, এই চ্যাপ্টারের বা এই টপিকটা তড়িৎ বল এবং প্রাবল্য যেহেতু অনেক ভাস্ট টপিক, পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে, আমরা এখানে মোটামুটি 3টা ক্লাস রাখছি। তো গত ক্লাস আর আজকের ক্লাসে মোটামুটি আমরা থিওরি অনেকখানি কভার করে ফেলছি। আজকের ক্লাসে, গত ক্লাসে কিছু ম্যাথ আমি করাইছি, আজকের ক্লাসে আরো কিছু ম্যাথ করাবো। পরের ক্লাসটা কিন্তু জাস্ট ম্যাথের জন্যই। পরের ক্লাসে শুরুতে দেখবা লিখা আছে অ্যাডমিশন এবং সিকিউ স্ট্যান্ডার্ড অনেকগুলা প্রবলেম করাবো। আজকের ক্লাসেও কিছু করাবো, পরের ক্লাসে কিন্তু বেশি বেশি করাবো। তাহলে চলো আমরা শুরু করি। বাতাসে 120 কুলম্বের চার্জ থেকে 1 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য কেমন হবে? তাহলে এইখানে এই মনে করো আমাদের সেই 120 কুলম্বের চার্জ, এই মনে করো আমাদের সেই 120 কুলম্বের চার্জ। তো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কিউ সমান সমান 120। তাহলে এইখান থেকে খুব অল্প দূরত্ব, লেটস সে আর সমান সমান 1 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.01 মিটার আর কি। তাহলে আর সমান সমান 0.01 মিটার দূরত্বে কোন একটা পয়েন্টে কি বের করতে বলছে? বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য, মানে হচ্ছে ই বের করতে বলছে। যখনই ক্ষেত্র প্রাবল্য এই কথাগুলো থাকবে, বুঝতে হবে তোমাকে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। প্রাবল্য মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্যটা কত? তাহলে ফর্মুলা তো আমাদের মুখস্থ, ই সমান সমান সি কিউ বাই আর স্কোয়ার। সি কত? 9 × 10⁹ তোমরা জানো। কিউ হচ্ছে 120, আর হচ্ছে 0.01 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে নিউটন পার কুলম্ব এককে আনসার পেয়ে যাবা। তাহলে কত আসে বলো? এক্স্যাক্টলি আনসারটা হচ্ছে 1.08। অনেকেই লিখে ফেলছে 10⁻16 নিউটন পার কুলম্ব। এখন তোমাকে দেখতে হবে অপশনে কোনটা কাছাকাছি। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। তো অপশনে দেখো 10⁻18 হবে না, আনসার আসছে 10⁻16। 10⁻12 হবে না, 10⁻14 হবে না, এটা কিন্তু হবে 10⁻16। এখন তুমি বলতে পারো ভাই অ্যাকুরেট ভ্যালু তো আসে নাই। দেখো 1.08 × 10⁻16 কে আমি অলমোস্ট ধরতে পারি এটা 10⁻16 এর কাছাকাছি, বাকি অপশনগুলো কিন্তু ধারে কাছে নাই। সো এটা আনসার হবে ডি। এখন দেখো এত চার্জ থেকে এত দূরত্বে তড়িৎ প্রাবল্য কত? সো এখানে চার্জের মান দেওয়া আছে, দূরত্বটাও দেওয়া আছে, আর সমান সমান 0.2। তাহলে এখানে প্রাবল্য ই বের করতে হবে। তাহলে এখন আর আমি গণিতা না করে ডিরেক্ট ফর্মুলা সি কিউ বাই আর স্কোয়ার। এটা আবার সৃজনশীলে সি কিউ পাইবো না,
সি এর মান হচ্ছে 9.9 ইন্টু 10⁹9। দেখো এই কোশ্চেনের মাধ্যম কিরকম বলে নাই, বাতাস নাকি শূন্য মাধ্যম বলে নাই, কিছু না বললে আমরা কি ধরবো, শূন্য মাধ্যম বা বাতাস ধরবো। এই কারণে সি এর মান 9 ইন্টু 10⁹9 বসাইছি। কিউ কত, 2 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই আর কত 0.8.2, এটার উপর স্কোয়ার করে দিলাম নিউটন পার কুলম। তাহলে মান বসাইলে কত আসে বলো? হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়াও এটা করা যাবে সুরাহা, ওটা নিয়ে আপাতত টেনশন করো না। তো যখন তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিবে এমনি হয়ে যাবে, এত প্যারা নিও না। এটার আনসার সবাই বলতেছো এ। আচ্ছা, তো এতজন যেহেতু বলছো, এতজন তার একই সাথে ভুল হইতে পারে না, তাহলে আনসার লিখে দিলাম এ। ঠিক আছে, এখন এখানে দেখো কি বলছে, 3i প্লাস 4j নিউটন পার কুলম বৈদ্যুতিক ক্ষেত্রে। সো এইখানে বৈদ্যুতিক ক্ষেত্রের একটা ভ্যালু দেওয়া আছে। সো আমরা জানি যে বৈদ্যুতিক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের যে ভ্যালুটা সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে দেখো এখানে একক দেখেও তুমি বুঝতেছো যে এটা হচ্ছে ই দেওয়া আছে। ই কত দেওয়া আছে, 3i প্লাস 4j। বৈদ্যুতিক ক্ষেত্রে আলফা কণার ত্বরণের মান কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সাস্টের কোশ্চেন, ভালো কোশ্চেন। ঝামেলা হলো আলফা কণা জিনিসটা কি। আলফা কণা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তোমরা জানো যে আলফা কণার চার্জ হচ্ছে +2 ইন্টু ইলেকট্রনের চার্জ। তাহলে এটা চার্জ অ্যাকচুয়ালি কত, +2 ইন্টু ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। সেটা ক্যালকুলেট করলে আসবে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এটাই হচ্ছে আলফা কণার চার্জ কিউ। এবং আলফা কণার একটা ভর আছে, আমরা জানি আলফা কণার ভরটা কত, ভরটা হচ্ছে এম ইজ ইকাল টু, মাথায় রাখবা যে আলফা কণার ভর হচ্ছে 4টা প্রোটনের ভরের যোগফল। কি বললাম, আলফা কণার ভর হচ্ছে 4টা প্রোটনের ভরের যোগফল। তাহলে একটা প্রোটনের ভর ইন্টু 4, একটা প্রোটনের ভর হচ্ছে এমপি, এমপি কে 4 দিয়ে গুণ করলে আলফা কণার ভর পাই। তাহলে চলো আলফা কণার ভর কত একটু দেখি। 4 ইন্টু একটা প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে বলো তো এখানে 4টা আলফা কণা থাকলে তাদের ভর কত হবে, দেখি দ্রুত ক্যালকুলেশন করে আমাকে বলো তো, আমিও চেষ্টা করি। কত হয় 1.6 ইন্টু 4, এটা হবে 6.4, আর 7 4 28, তাহলে এটা আসবে 6.68 ইন্টু 10⁻⁻27। আমাকে বলো তো যে আমি যেটা করলাম এটা ঠিক আছে নাকি। তোমরা মুখে করার দরকার নাই, ক্যালকুলেটারেই করো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিউ পাইছি, আলফা কণার ভর পাইছি। এটা আলফা কণার বৈশিষ্ট্য, কেমিস্ট্রিতেও তোমরা পড়ছো। বলছে আলফা কণার ত্বরণের মান কত। এইখানে কি চাইছে দেখো, এখানে মান চাইছে, এবং অপশনেও দেখো তোমাকে কিন্তু কিছু মান দেওয়া আছে, মান দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে তোমার কিন্তু মান নিয়ে কাজ করতে হবে, তাই না। তাহলে দেখো তোমাকে কোশ্চেনে কি দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের ভেক্টর রূপটা দেওয়া আছে, ই এর ভেক্টর রূপটা দেওয়া আছে। সো ভেক্টর রূপ নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই এখানে। কারণ কি, কারণ তোমার অপশনে কি জানতে চাইছে, মান জানতে চাইছে। তাহলে শুরুতেই তুমি যেটা করবা, তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য, এই প্রাবল্যের ভেক্টর রূপটা তোমার দরকার নাই, তুমি সিম্পলি এটার মানটা বের করো। এটার মানটা কত আসবে, √, আই ক্যাপের সহগ হচ্ছে 3, জে ক্যাপের সহগ হচ্ছে 4। সো তোমরা পড়ে আসছো √3² প্লাস 4² ভেক্টর থেকে এটা চলে আসবে 5। আর ই এর একক কি, নিউটন পার কুলম। কাজে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি বলতো, ই পেয়ে যাচ্ছি। এখন আমাদের টার্গেট কি বের করা, টার্গেট হচ্ছে এ বের করা, এ। এখন অলওয়েজ মাথায় রাখবা, যখনই কোশ্চেনে এ বের করতে বলবে, ত্বরণ বের করতে বলবে, তোমার মাথায় ফর্মুলা একটাই থাকবে, সেটা হচ্ছে এফ সমান সমান এম এ। এখন কথা হলো ভাই আপনি তো বললেন এফ সমান সমান এম এ, এম তো জানি আলফা কোণার ভর, এখন এফ বাইর করবেন কেমনে, এফ বাইর করবেন কেমনে। দেখো এখানে হচ্ছে বুদ্ধির খেলা। দেখো একটা স্টুডেন্ট দেখতেছে যে কোশ্চেনে ই দেওয়া আছে, ই দেওয়া আছে, তাহলে ই যদি জানা থাকে তোমার এফটা জানতে হবে। তাহলে এফটা তুমি কেমনে বাইর করবা, ওই যে আজকের ক্লাসে শুরুতে পড়াইলাম, এফ আর ই এর রিলেশন কিউ ইন্টু ই। সো কিউ ইন্টু ই করলে কিন্তু তুমি এফ পেয়ে যাবা। তাহলে এফ এর জায়গায় কত বসাবা, কিউ ইন্টু ই সমান সমান এম এ। তাহলে এইখান থেকে তুমি এ পেয়ে যাবা কিউ ইন্টু ই ডিভাইডেড বাই এম, ডিভাইডেড বাই এম। তাহলে এখন মান বসাও, এম কত, এম এই যে পড়ছো 6.68 ইন্টু 10⁻⁻27। আচ্ছা মুস্তাফিজ কোন ম্যাথের কথা বলছো ভাই, একটু বলো তো। এ এর, আচ্ছা আলফা এর চার্জ বুঝো না। আচ্ছা আচ্ছা, কেমিস্ট্রিতে পড়ার কথা, আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই কারণে মনে রাখো আলফা এর চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের ডাবল বাট পজিটিভ চার্জ। এই কারণে আমি লিখছি কিউ ইজ ইকাল টু +2 ইন্টু ই। ঠিক আছে, ঠিক আছে হুমায়রা, ওকে হুমায়রা বুঝতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা এখন মুস্তাফিজ বলো তো ভাইয়া কোন কোয়েশ্চেনটার কথা বলছো।
আচ্ছা, অনেকেই কোশ্চেন আনসারও দিয়ে ফেলতেছে, ভেরি গুড। কিউ এর ভ্যালুটা কত দেখো, 3.2 ইন্টু 10⁻−19। এম এর ভ্যালুটা কত, 6.68 ইন্টু 10⁻−27। আর ই এর ভ্যালুটা কত বলতো, যেহেতু আমার ত্বরণের মানটা বের করতে হবে, আমি ই এর মানটাই বসাবো। ই এর মানটা হচ্ছে এই যে 5, তাহলে ই এর মান 5 বসায় দেই। সো তুমি ত্বরণ বের করতেছো মিটার পার সেকেন্ড স্কয়ার ইউনিটে, সো অনেকেই ক্যালকুলেশন করে জানাইছো, আনসার আসে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আনসার আসবে বি, অনেকেই জানাই ফেলছো। আচ্ছা মুস্তাফিজ ভাইয়া, কোন কোয়েশ্চেনটার কথা বলছিলা মুস্তাফিজ? সারোয়ার, 4টা প্রোটন 2টা প্রোটন কেন নিবা? এইটা তো আলফা কণা, আলফা কণাকে তো মানে আলফা কণার ভর মুখস্থ আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে 4 ইন্টু 4টা প্রোটনের ভর। প্রাবল্য এক ধরনের তড়িৎ বল, 1 কুলম্ব চার্জের উপর যে তড়িৎ বল সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর কিছু না। আচ্ছা, কিউ প্লাস 2 ই আর এম সমান 4 এমপি কিলে ভাইয়া? আচ্ছা মুস্তাফিজ শোনো, আলফা কণার ভর এটা মুখস্থ আমাদের, এটা তোমার না জানলেও এটা কোনো সমস্যা না, আজকে থেকে মনে রাখো, এটা মুখস্থ। আলফা কণার চার্জ হচ্ছে এইটা, আর এটার ভর হচ্ছে এইটা। ভর হচ্ছে 4টা প্রোটনের ভরের গুণফল, চার্জ হচ্ছে 2টা ইলেকট্রনের চার্জের গুণফল। এটা মুখস্থ রাখতে হয়, হ্যাঁ, এটা কেমিস্ট্রিতে তোমাদের পড়ার কথা, না পড়লে সমস্যা নেই, মুখস্থ রাখো তাহলেই হবে। এই আলফা কণার মনে রাখতে হবে, আর কোনো কোণারটা মনে রাখা লাগবে না, জাস্ট এটা মনে রাখো তাহলেই হবে। ঠিক আছে মুস্তাফিজ? আর আজকের ক্লাসে কিন্তু খুব বেশি জ্ঞানমূলক নাই, খালি একটা জ্ঞানমূলকই আছে, তড়িৎ প্রাবল্য কি। আর তড়িৎ বলরেখা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, বলরেখা থেকে এমসিকিউ আসতে পারে। তড়িৎ বলরেখা থেকে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন প্লাস এমসিকিউ যেটা সেটা দিতে পারে, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? এখন তোমাদের ছোট্টবেলার পরিচিত একটা ম্যাথ করে আসি। দেখো তোমাদের ছোট্টবেলার পরিচিত একটা ম্যাথ, দেখো এটা আবার ডিউ 23-24 আসছে খুব রিসেন্টলি। কি বলছে দেখো, কিউ এবং 9Q পরিমাণে দুটি বিন্দু আধান পরস্পর থেকে ডি দূরত্বে আছে। এই দুটি আধানের সংযোগকারী রেখাংশের উপর এমন একটি অবস্থান বের করো যেখানে 5Q পরিমাণের একটি আধান স্থাপন করলে তার উপর লব্ধি বল শূন্য হয়। তাহলে এখানে ফোকাস রাখতে হবে কয়েকটা বিষয়। লব্ধি বল কি হবে? শূন্য হবে। কার উপর লব্ধি বল শূন্য হবে? আমরা একটা আধান স্থাপন করব। কোথায় আধান স্থাপন করব? সংযোগকারী রেখাংশের উপর। তাহলে দেখো কি বলছে, আমাদের এখানে 2টা বিন্দু চার্জ ছিল, তাহলে এইটা মনে করো আমাদের একটা বিন্দু চার্জ, সেটা হচ্ছে 9Q। এটা 9Q দিব না, এটা দিব কিউ, এটা হচ্ছে কিউ। আর এখানে মনে করো আরেকটা বিন্দু চার্জ আছে, এই বিন্দু চার্জটা মনে করো 9Q। হ্যাঁ, একটু বড় করে আঁকলাম, এটাকে একটু ছোট করে আঁকছি, এটাকে বড় করে আঁকলাম। আমি দেখো তোমরা যেন এগুলাকে গোলক না ভাবো, এই কারণে এরকম ভিতরটা ভরাট করে আঁকতেছি। তোমরা এগুলাকে গোলক ভাইবো না, এগুলা কিন্তু বিন্দু আধান। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু বড় করে আঁকতেছি। সো আমি কিন্তু এই কাজটা এই কারণে করতেছি, টাইম পাসের জন্য না। হ্যাঁ, তাহলে এই মধ্যবর্তী দূরত্বটা কত বলছে ডি। এখন আমরা করছি কি, এই যে মধ্যবর্তী একটা সংযোজক রেখাংশ, এই রেখাংশের মাঝখানে কোন একটা বিন্দুতে, মনে করো এই বিন্দুতে আমি একটা 5 কুলম্বের চার্জ রাখবো। কত কুলম্বের চার্জ? 5 কুলম্বের চার্জ। তো এই 5 কুলম্বের চার্জের উপর আমার লব্ধি বল কত হবে? আমার টার্গেট হচ্ছে 5 কুলম্বের চার্জের উপর লব্ধি বলটাকে 0 বানানো, দ্যাট ইজ নেট ফোর্সটাকে কত বানানো? 0 বানানো। এখন কেমনে করা যায় একটু চিন্তা ভাবনা করলাম। তো শুরুতে আমরা এখানে এই ধরনের অঙ্কে ধরে নিই, যে ধরি এই কিউ পরিমাণ চার্জ থেকে আমাদের এই 5 কুলম্ব চার্জটা এক্স দূরত্বে আছে। তাইলে বলতো 9 কুলম্ব চার্জ থেকে এই 5 কুলম্বের চার্জটা কত দূরত্বে আছে? এই দূরত্ব, টোটাল দূরত্বটা হচ্ছে ডি। তো টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে ডি, তাহলে আমাদের এই দূরত্বটা হবে ডি মাইনাস এক্স। তাহলে দেখো আমরা কিন্তু দূরত্বের সেটআপটা বুঝে গেছি। এখন তোমাকে একটু বুঝতে হবে, দেখতে হবে কে কোন দিকে কাকে বল প্রয়োগ করে। দেখো এখানে বুঝতে পারার কথা, এই যে 5 কুলম্বের চার্জ, এই চার্জকে আমাদের কিউ চার্জটা কি করবে বলতো? ঠেলা দিবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে এই দিকে। কাজেই দেখো এই কিউ চার্জটা কি করতেছে, 5 কুলম্ব চার্জকে এই দিকে একটা ঠেলা দিতেছে। কত বলে ঠেলা দিতেছে? ধরলাম বলটা হচ্ছে F1। তাহলে আমাকে বলো F1 কত? তুমি বলবা ভাই এটা তো পারি, সেই ছোট্টবেলা শিখছি। F1 হচ্ছে সি ইন্টু চার্জ দুইটার গুণফল বাই দূরত্বের স্কয়ার। দেখো তো এখানে দুইটা চার্জ কে কে? বাম পাশের চার্জটা হচ্ছে কিউ, আর মাঝের চার্জটা হচ্ছে 5Q। তাহলে এই দুইটা চার্জের মধ্যে বল নিয়ে কথা হচ্ছে, তাহলে চার্জ দ্বয়ের গুণফল হচ্ছে কিউ ইন্টু 5Q। তাদের মধ্যে দূরত্ব কত? এক্স। কাজে এখানে বসাই দিলাম এক্স স্কয়ার।
তাহলে সাজায় লিখতে কি আসবে, সি ইন্টু 5q² বাই x²। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের f1 এর ভ্যালু। এখন আসে f2 কত, f2 কত, f2 কত হবে, f2 ভাইয়া কি জিনিস, দেখো এখানে আরেকটা চার্জ আছে, এই চার্জটা কত বলতো, 9q। তাহলে এই 9q চার্জটা এই 5q চার্জটাকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। এখানে আমাদের যেহেতু বলা নাই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, আমরা ধরে নিব সবাই পজিটিভ। ঠিক আছে, তো 9q পজিটিভ 5q পজিটিভ, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে কোন দিকে, এই যে এই দিকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। এই বিকর্ষণ বলটাকে আমি বলতেছি f2। এখন f2 এর মানটা কত আসবে, c ইন্টু চার্জ দ্বয়ের গুণফল। চার্জ দুইটা কত কত, এখন হচ্ছে 9q একটা চার্জ আর একটা হচ্ছে 5q একটা চার্জ, দুজনের মধ্যে বল নিয়ে কথা হচ্ছে। তাহলে একটা হচ্ছে 9q আর একটা হচ্ছে 5q ডিভাইডেড বাই দূরত্বের স্কয়ার। দেখো এই 9q আর 5q এর মধ্যে দূরত্বটা কত, d মাইনাস এক্স। তাহলে এইখানে বসায় দিব d মাইনাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এইখানে ক্যালকুলেশন করো c ইন্টু 45q²। দেখো 9 ইন্টু 5 কত আসবে 45, আর q ইন্টু q কত, q² ডিভাইডেড বাই d মাইনাস x²। ঠিক আছে, তাহলে এই দুইটাই চলে আসতো ফোর্সের মান। এখন বলো তো লব্ধি বল শূন্য বানাইতে হলে কি করতে হবে, একটু জুম করো, জুম করবা কিভাবে, দেখো এই 5 কুলম চার্জটা এরকম একটা কমলা কালারের গোললাম নাকি, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই 5 কুলম চার্জ। এই 5 কুলম চার্জের উপর দুইটা বল কাজ করতেছে, একটা বল কাজ করতেছে সামনের দিকে f1, আরেকটা বল কাজ করতেছে পেছনের দিকে f2। তাইলে বলতো লব্ধি বল শূন্য হইতে হইলে এই দুইটা বলকে কি হইতে হবে, যদি এই 5 কুলম্বের উপর লব্ধি বল শূন্য হইতে এই দুইটা বলকে সমান হইতে হবে, তাইলে এই দুইটা বল একটা আরেকটাকে নাকচ করে দিবে। আমরা বলতে পারি অতএব f1 ইজ ইকুয়াল টু f2। তাহলে এইখান থেকে f1 কত ভাইয়া, f1 হচ্ছে এইটা c ইন্টু 5q² বাই x²। ভাই f2 কত, ভাই f2 হচ্ছে এইটা c ইন্টু 45q² ডিভাইডেড বাই d মাইনাস x²। তাহলে এখন কি করতে হবে, দেখো উভয় পক্ষ থেকে সি সি কাটা গেল, q² কাটা গেল। আবার বাম পাশে একটা 5 আছে, ডান পাশে কি আছে 45। 5 আর 45 কে কিন্তু কাটাকাটি করা যায়, কিভাবে কাটাকাটি করা যায় জানো, তুমি যদি এইটাকে 5 দিয়ে ভাগ করো আর এইটাকে 5 দিয়ে ভাগ করো, এই পাশে একটা 1 চলে আসবে, এই পাশে চলে আসবে 9। তাহলে দেখো তো কি থাকতেছে, এই পাশে একটা 1 বাই x² থাকতেছে আর এই পাশে একটা 9 বাই d মাইনাস x² থাকতেছে। তাহলে দেখো ফাইনালি কি আসবে, বাম পাশে থাকতেছে একটা 1 মাইনাস x², উপরে থাকতেছে একটা 9 বাই d মাইনাস x²। আমি একটু এপ্রিসিয়েট করবো তোমাদের, তোমরা নিজেরাই ক্যালকুলেশন গুলা করবা, যত নিজের হাতে করবা তত বেশি এফিসিয়েন্ট হবা। আসো তাহলে এখন কি করতে হবে, স্কোয়ার আছে দুই পাশেই, এখন তুমি এক কাজ করো, উভয় পক্ষকে রুট করো, উভয় পক্ষে রুট করো। দেখো ম্যাথ করাচ্ছি অথচ পড়াচ্ছি ফিজিক্স। √1 বাই x², কত আসবে 1 বাই x। এখানে √9 বাই d মাইনাস x², কত আসবে, 9 কে রুট করলে পাবা 3, d মাইনাস x² কে রুট করলে পাবা d মাইনাস x। তাহলে এখন কি করবা, তোমাদের টার্গেট হচ্ছে এক্সটা বের করা, কারণ এক্সটা আমি ধরে নিছিলাম বের করতে হবে। আসো তো এক্সটা কেমনে বের করবো, তুমি আড়াআড়ি গুণ করো, d মাইনাস x সমান সমান হয়ে যাবে 3x। সো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো এক্স এর মান তুমি পেয়ে যাবা d/4। তো অলরেডি অনেকে আমাকে জানাই দিছো যে ভাই এক্স এর মানটা হচ্ছে d/4। এখন এটা জানি আমার কি উপকার হলো, দেখো আমি চাচ্ছিলাম এমন একটা বিন্দুতে 5q চার্জটাকে রাখবো যেই বিন্দুতে লব্ধি বলটা শূন্য আসবে। তো 5q চার্জটাকে আমি x দূরত্বে রাখতেছি, কিউ চার্জ থেকে x দূরত্বে রাখতেছি, x এর মানটা কত d/4। সো যদি আমি d/4 দূরত্বে এটাকে রাখি তাহলে এই চার্জের উপর লব্ধি বলটা শূন্য চলে আসবে। সো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অবস্থান পেয়ে গেছি, কিউ চার্জ থেকে d/4 দূরত্বে যদি এই চার্জকে রাখা হয়, 5q কে রাখা হয়, সেটার উপর কোনো বল প্রযুক্ত হবে না। সো এটাই আমরা ক্যালকুলেশন করে দেখাইছি। হ্যাঁ শর্টকাটও আছে, শর্টকাট কিন্তু, হ্যাঁ শর্টকাট কিন্তু আমাদের আপাতত অ্যাপ্লাই না করাটাই ভালো হবে। শিখবা, ওইটা ম্যাথের ক্ষেত্রে খাটে, এখানে আসলে রুট করলে ওই একটা মান বাদ যাও, এটা কোনো সমস্যা না। হ্যাঁ এটা নিয়ে প্যারা খাও না। না সিফাত, তোমার কোশ্চেন আনসার দিছি, ব্যাপারটা ওরকম না। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে প্লাস চার্জ থেকে বেরোবে মাইনাস চার্জে ঢুকবে। ভাইয়া চার্জের মানগুলা নিয়ে কনফিউজড। আচ্ছা চার্জের মানগুলো, শর্টকাটটা দরকার নেই আপাতত, চার্জের মানগুলা নিয়ে কনফিউজ করার দরকার নাই। চার্জের মান দেয়া না থাকলে বুঝবা পজিটিভ ধরে নিতে হবে, আর চার্জের মান যদি দেয়া থাকে 2 কুলম 5 কুলম, তো দেখলে তো বুঝতেই পারবা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ নাকি। টেনশন নিও না, অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবা যে সব পানির মতো হয়ে যাচ্ছে। আচ্ছা এইবার তোমাদেরকে আমি একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে অঙ্ক যেটা করাবো সেটা হচ্ছে এইটা। দেখো এই অঙ্কটা দেখো, অনেক কিছু ক্লিয়ার হবে। দেখো চিত্র অনুযায়ী বায়ু মাধ্যমে
এবিসিডি আয়তক্ষেত্রের এ এবং সি বিন্দুতে যথাক্রমে এই যে প্লাস এত চার্জ, এটা 10⁻³ হবে, এবং মাইনাস এত চার্জ স্থাপন করা হলো। তাহলে এটাকে আমরা ধরলাম Q1, এটাকে আমরা ধরলাম Q2। তাহলে দেখো, খেয়াল করে দেখো, কোশ্চেনে বলেই দিছে যে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের এই যে এ বিন্দুতে একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে Q1 সমান সমান 1.5 × 10⁻³ কুলম্ব। আর সি বিন্দুতে একটা চার্জ আছে, এই চার্জটা হচ্ছে Q2 সমান সমান -2.5 × 10⁻³ কুলম্ব। ঠিক আছে, সো দুইটা চার্জ আছে। এখন কোশ্চেন করতেছে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। সো ওই যে আমি তোমাকে একটা থিওরি দেখাইলাম যে প্রায় তোমাকে এরকম আশেপাশে কিছু চার্জ দিয়ে বলে দিবে যে অমুক বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। সো বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে ইবি। সো ইবি সমান সমান হোয়াট, এটা আমরা বের করব। এখন বি বিন্দুতে প্রাবল্য কেমনে বের করবো, আমি একটু আগেই তোমাকে একটা থিওরিতে বলতেছিলাম প্রাবল্যের উপরিপাতনে, যে ভাইয়া উপরিপাতন আসলে কিছুই না, উপরিপাতন আসলে কিছুই না। দেখো এখানে বলতেছিলাম যে একটা যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে তার আশেপাশে অনেকগুলা চার্জ থাকতে পারে, প্রত্যেকটা চার্জের জন্য তুমি প্রাবল্য বের করো E1 E2 E3, দেন কি করতে হবে, প্রাবল্য গুলাকে লব্ধি করতে হবে। তাহলে এখানেও তাই, এখানে দেখো বি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে নাকি, বি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে। দেখো বি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, তাহলে প্রথম কাজ কি হবে, বি বিন্দুতে মনে মনে একটা 1 কুলম্বের চার্জ বসায় দাও, বসায় দিলা। এখন তোমাকে দেখতে হবে এই 1 কুলম্ব চার্জের উপর এই Q1 আর Q2 কতটুকু বল প্রয়োগ করে, সেটাই হবে Q1 এর জন্য প্রাবল্য E1, সেটাই হবে Q2 এর জন্য প্রাবল্য E2, এবং কোন ডিরেকশনে বলটা প্রয়োগ করতেছে বুঝতে হবে। দেখো Q1 এই চার্জটা কি বলতো, পজিটিভ। 1 কুলম্ব চার্জ এ কি বলতো, পজিটিভ। পজিটিভ চার্জ পজিটিভ চার্জ কি করে, বিকর্ষণ করে। তাহলে দেখো এই দুজন এই যে এইরকম একটা রেখা দ্বারা তাদের মধ্যে একটা সংযোজক সরল রেখা আমরা মনে মনে টানতে পারি। তাহলে দেখো এই Q1 চার্জটাই বি চার্জটাকে কি করবে, বিকর্ষণ করবে, এই দিকে ঠেলা দিবে। তাহলে ও একে এই দিকে ঠেলা দিল, তাহলে এই বলের মানটা কত হবে, E1। ভাইয়া ই কেন বললাম, কারণ এটা হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর বল, 1 কুলম্ব চার্জের উপর বল মানে প্রাবল্য। আর E1 কেন, কারণ এটা হচ্ছে Q1 চার্জের জন্য বল, তাহলে এই কারণে E1 বললাম। তাহলে E1 এর ফর্মুলা কি, C × Q1/R1²। দেখো এখানে প্রাবল্যটা কে দিতেছে, এই Q1 দিতেছে, আর R1টা হচ্ছে Q1 চার্জ থেকে বি বিন্দুর দূরত্ব। তাহলে এইখানে Q1 চার্জ থেকে বি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে R1, এবং কোশ্চেনে তুমি হয়তো মুছে গেছে এখানে এটা দূরত্বটা 2 মিটার। হ্যাঁ, এই যে 2 মিটার এখানে ছিল। তাহলে দূরত্ব জানি, চার্জের মান জানি, বসায় দিলে E1 পেয়ে যাবো। কত আসে E1 দেখি, সি এর মান হচ্ছে 9 × 10⁻৯, Q1 হচ্ছে 1.5 × 10⁻³ ডিভাইডেড বাই আর হচ্ছে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার, একক হবে নিউটন পার কুলম্ব। তাহলে যদি আমি বসাই, এখানে কিন্তু মান বসাইলে তুমি আনসার পেয়ে যাবা। তাহলে E1টা কত পাচ্ছি, ক্লাস প্রায় শেষের দিকে। হুমায়রা কোন ম্যাথটা রিক্যাপ করবো আপু বলো তো, এই ম্যাথ কি এমসিকিউতে আসতে পারে, এটা নিয়ে আপাতত প্যারা খায়ও না। E1 এর মানটা, আচ্ছা E1 এর মানটা কত আসে, আরে আফরা, প্রাবল্য হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর বল। দেখাইলাম না আপু, তুমি একটু শুরুতে আবার একটু দেখো, তাহলে মনে হয় ভালো হবে, হয়তো ভুলে গেছো। 1 কুলম্বের উপর বলটা হচ্ছে প্রাবল্য। সো প্রতি কুলম্বে বল কত সেটাই হচ্ছে প্রাবল্য। সো ওই যে বলের জন্য নিউটন, আর পার কুলম্বে বল কত, ওই কারণে নিউটন পার কুলম্ব বলা হয় প্রাবল্যের একক। আফরা একটু পড়তে হবে আপু, হ্যাঁ আবার একটু ক্লাসটা দেখতে হবে। 3.375 × 10⁶, ভেরি গুড। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে বি বিন্দুতে প্রাবল্য E1, Q1 চার্জের জন্য। এখন আসো Q2 চার্জের জন্য প্রাবল্যটা কত, এখন একটু বুঝো। Q2 চার্জটা কি চার্জ, তাকায় দেখো Q2 চার্জটা একটা নেগেটিভ চার্জ। এখন নেগেটিভ চার্জ কি করে বলতো, নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে আকর্ষণ করে, নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে আকর্ষণ করে। এখন তাহলে কি হবে বলো, এই হচ্ছে বি বিন্দুতে মনে মনে একটা 1 কুলম্বের পজিটিভ চার্জ আছে। তাইলে তুমি এক কাজ করো, এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এই দুইটার মধ্যে একটা লাইন টেনে দাও, টানলা। এখন কমন সেন্স কি বলে, নেগেটিভ চার্জটা 1 কুলম্বের পজিটিভ চার্জটাকে আকর্ষণ করবে ওর দিকে, নাকি আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে সেই বলের ডিরেকশনটা কিরকম হবে, এই যে এইভাবে হবে, এই দিকে হবে সে আকর্ষণ বলের ডিরেকশন। তাহলে আমরা বুঝতে পারতেছি Q2 নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা বি পয়েন্টে থাকা 1 কুলম্ব চার্জটাকে ওর দিকে টান দিবে, এইভাবে টান দিবে। তাহলে কত বলে টান দিবে, এটাকে আমরা বলতেছি E2। এখন বলটাকে E2 কেন বলতেছি, কারণ
1 কুলম চার্জের উপর বলটাই প্রাবল্য, এই কারণে ই বলতেছি। আর 2 কেন বলতেছি, কারণ এটা হচ্ছে Q2 চার্জ যে প্রাবল্যটা তৈরি করছে, এই কারণে E2 বলতেছি। এখন E2 কত, E2 এর মানটা কত দেখতে হবে। ফর্মুলা তো মুখস্থ, CQ2/R2²। এখন হচ্ছে R2টা কত, R2টা হচ্ছে বি বিন্দু আর Q2 চার্জের মধ্যে দূরত্ব। তাহলে R2টা কত হবে, এটা হবে 1.5 মিটার। তাই বসায় দাও, Q2 তো জানো, জাস্ট মানটা বসাবা, R2টাও বসায় দাও, পেয়ে যাবে আনসার। তাহলে দেখো কত আসে, E2 CQ2/R2²। C হচ্ছে 9 × 10⁻৯ বসাইলা। Q2 কত দেখতেই পাচ্ছ, 2.5 × 10⁻³ 2.5 × 10⁻³ বসায় দাও। R2 কত লিখাই আছে 1.5 নাকি, তাহলে বসায় দাও 1.5²। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে E2 পেয়ে যাবা। তাহলে আমাকে একটু জানাও যে E2টা কত আসে, E2টা কত আসে আমাকে একটু জানাও। মাইনাস বসানোর দরকার নাই, এখানে চার্জের মানটা বসাইলেই হবে। 10⁻7, ঠিক আছে ঠিক আছে। তাহলে দুইটা বল তুমি পাইলা, তুমি দেখতে পাচ্ছ যে এই যে বি পয়েন্টে থাকা 1 কুলম চার্জটা, এই 1 কুলম চার্জের উপর দুইটা বল কাজ করতেছে। একটা বল হচ্ছে এই বরাবর E1, আরেকটা বল হচ্ছে এই নিচের দিকে কাজ করতেছে E2, তাই তো। এখন তোমাকে কি করতে হবে বলতো, বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বাইর করতে হবে। তাইলে আমরা বলছিলাম যখন এরকম অনেকগুলা প্রাবল্য থাকবে, সবগুলা প্রাবল্যকে লব্ধি করলে তুমি কি পেয়ে যাবা, লব্ধি তড়িৎ প্রাবল্য পেয়ে যাবা। তাহলে বুঝতেই পারতেছো এই দুইটা প্রাবল্যকে এখন আমার লব্ধি করতে হবে। তাহলে আমি একটু ছবিটাকে যদি সাইডে আঁকাই, এই হচ্ছে আমার সেই ডি বিন্দুতে থাকা 1 কুলম্বের চার্জ, ডান পাশে টানা হচ্ছে E1 বলে, নিচের দিকে টানা হচ্ছে E2 বলে। করতে হবে আমার দুজনের লব্ধি। চোখের দেখায় বুঝতে পারার কথা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে আলফা সমান 90। তাহলে কি করতে হবে, লব্ধি বাইর করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি সিম্পলি এটা লব্ধি বের করে ফেলতে পারবা। লব্ধিটাই হবে বি বিন্দুতে প্রাবল্য। তাহলে প্রাবল্য কত হবে, মারো পিথাগোরাসের উপপাদ্য √E1² + E2² নাকি। তাহলে মান বসায় দাও, আমি তো কষ্ট করে এখানে E1 আর E2 বের করে রাখছি না, এখন বসায় দিলে আনসার পেয়ে যাবা। তাহলে আমাকে একটু জানাও যে আনসারটা কত আসে। আচ্ছা, সুন্দর কোশ্চেন করছো। দেখো নেগেটিভের ক্ষেত্রে আমার তো প্লাস মাইনাস দরকার নাই। কেন দরকার নাই, প্লাস মাইনাসের যে ইফেক্ট সেটা কিন্তু আমি মুখে মুখে বলে দিছি যে প্লাস প্লাস হওয়ার কারণে বিকর্ষণ হচ্ছে, মাইনাস প্লাস হওয়ার কারণে আকর্ষণ হচ্ছে। সো এই যে মাইনাসের যে ইফেক্টটা, সেটা আমি ডিরেকশন দিয়ে বুঝাই দিছি। সো আমার মানের মধ্যে আর মাইনাস ঢোকানোর কোনো দরকার নাই, ঠিক আছে। 1.055 × 10⁻7 নাকি, 1.055 × 10⁻7 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, যেহেতু প্রাবল্য বের করতেছি অবশ্যই ইউনিট তো নিউটন পার কুলম্বই হবে নাকি। তাইলে এইখানে আমরা এই অঙ্কটা করাইলাম, এটা কিন্তু লব্ধি প্রাবল্যের খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। তো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা অনেকখানি থিওরি পড়ছি এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি। তোমরা যদি তোমাদের সিলেবাসটা দেখো বা রুটিনটা দেখো, দেখবা পরের ক্লাসটা হচ্ছে এই যত থিওরি আমরা গত 2 ক্লাসে করছি, এই 2 ক্লাসের থিওরির উপরে মূলত ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন নিয়ে কথা হবে। সো সেখানে কিন্তু আমরা ভাস্ট লেভেলের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদের, আমি কিছু HW তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করার জন্য। সো HW গুলো একটু বেশিই হবে, কারণ আজকের ক্লাসের যেটা HW সেটা আসলে আগামী ক্লাসের অঙ্ক। হ্যাঁ, সো এইটা তোমাদের একটু HW থাকবে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা বাসায়। না পারলে কোনো সমস্যা নাই, পরে ক্লাসে তো করাই দিব। যেমন এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে। হ্যাঁ, তারপরে এইটা তোমরা ইজিলি পারবে। এটা তোমাদের বিগত ক্লাসের যে টপিক গুলা ছিল সেটার উপর বেস করে, এটা তোমরা 9-10 এই টাইপের অঙ্ক করছো। হ্যাঁ, তো এটা একটু দেখবা, হোপফুলি সবগুলো অঙ্ক তোমরা আরামসে করে ফেলতে পারবা, ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, যে কোনো কোয়েশ্চেন। আচ্ছা, ডি না বি হবে হাবিবা? মনে হয় না, ঠিক আছে মনে হয়, কারণ আমি তো আসলে নিজে কোনো অঙ্ক করি নাই, তোমরা আনসার দিছে, আমি মান বসাইছি, তো এত মানুষ তো আর ভুল হইতে পারে না। ভাইয়া কলেজ থেকে ইয়ার ফাইনাল এক্সামের ডেট দেয় নাই, গুগল ফর্ম পূরণ করবো। তুমি কমেন্টে লিখে রাখতে পারো টেন্টেটিভ ডেটটা তোমার কলেজে কখন হইতে পারে, ঠিক আছে। এটাই কি লাস্ট ছিল? হ্যাঁ, এটাই লাস্ট, দেখতেই পাচ্ছ বিসি ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, এখন নামাজের টাইম হয়ে গেছে। কলেজের এক্সামের জন্য প্যারা নিও না, সামনের ক্লাসগুলো ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।